মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে জামাতকে ধরা যায়, ঠিক আছে, কিন্তু জামাত হচ্ছে সন্ত্রাসবাদী রাজনীতি। আমি মনে করি না যে জামাত সন্ত্রাসবাদী রাজনীতি করছে। 70-এর দশক 80-র দশক থেকে বিভিন্ন গ্রাম থেকে উঠে এসেছে, তারা কিন্তু ঢাকার বাসিন্দা না, এবং ঢাকার সাথে তাদের নাগরিক হয়ে ওঠার একটা অভিপ্রায়ও ঠিক ওইভাবে হয়ে ওঠেনি। যারা দুঃস্বপ্নের ভিতরে কাটাইছে, তা যারা ঘুম হয়নি, যেই ঘুমাতে পারেনি ওই লোকটাও এখানকার গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার। আমরা চাই যে মুক্তিযুদ্ধের পর যত ধরনের হত্যাকাণ্ড হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার দরকার, কারণ এটা না করলে আপনি সোসাইটিতে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না। যারা সরকারি চাকরি করে বা যারা আসলে বেতনভোগী, তারা কিন্তু আসলে কোনো রিস্ক নিতে চান না, তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিতে চান, কিন্তু কোনো ঝুঁকি কিন্তু তারা নিতে চান। আমরা একটা ইন্টারমিডিয়েট পড়া হলো যে একটা ছাত্রের হাতে আমরা তার বিচার প্রক্রিয়াটাকে ছেড়ে দিয়েছি। শ্রমিকরাই হচ্ছে উৎপাদক শ্রেণী, কৃষকরাই হচ্ছে উৎপাদক শ্রেণী। এর বাদবাকি যে রাষ্ট্র আছে, যে রাষ্ট্র ব্যবস্থা আছে, আমলাতন্ত্র বলেন, সেনাবাহিনী বলেন, এরা কিন্তু উৎপাদক শ্রেণী না। আপনি সরকারি চাকরিজীবী বলেন, এটা কিন্তু উৎপাদক শ্রেণী না, এটা হচ্ছে ম্যানেজার ক্লাস। এই রাষ্ট্রের কতটুকু দেওয়ার ক্ষমতা আছে সেটা সে জানে, সে শুধু জুলুমটা বন্ধ করতে চায়। টকিং অ্যানিমেল। সবাইকে স্বাগতম আমাদের টকিং অ্যানিমেলের আজকে 8 নম্বর এপিসোড। আমাদের আজকের বিষয় হচ্ছে জাতীয় নাগরিক কমিটি কি বাংলাদেশকে পুনর্গঠন করতে পারবেন। আমরা দেখতে পেলাম গত 8 তারিখে জাতীয় নাগরিক কমিটি দেওয়া হলো। মূলত আসলে এখানে এই গণঅভ্যুত্থানের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই আমরা এই কমিটিতে দেখতে পেয়েছি, এবং আরো অনেককেই আমরা দেখতে পেয়েছি যারা হচ্ছে আসলে বিভিন্ন আপনার পরিসরে এই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তো মোটামুটি তারা প্রাথমিকভাবে 55 সদস্যের একটি কমিটির প্রস্তাবনা তারা করেছেন, এবং সেখানে তারা মোটামুটি 8 দফা বা 8টি কর্মসূচির কথা বলেছেন এখন পর্যন্ত আমরা যা দেখতে পেয়েছি। তো আমি আজকের যে আলোচক রয়েছেন, একজন হচ্ছেন মোকাররম রানা রয়েছেন, আরেকজন আরাফাত তারা। আমি তাদের কাছে আসলে সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আমি প্রথমে মোকাররম রানার কাছে জানতে চাইবো যে সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বলতে নাগরিক কমিটি আসলে কি বোঝাতে চাইছে। ধন্যবাদ আকাশ ভাই। আসলে এটা নাগরিক কমিটি আসলে কি বোঝাইতে চাচ্ছে এটা আসলে আমার চেয়ে তারাই ভালো বলতে পারবে, কিন্তু আমার নিজের একটা বোঝাপড়া আছে। সেটা হচ্ছে যে এই গণঅভ্যুত্থানটা যেটা হইলো, এটা হচ্ছে যে মূলত কোটা সংস্কার আন্দোলন দিয়ে তো এই গণঅভ্যুত্থানের শুরু হয়, কিন্তু ধীরে ধীরে এই গণঅভ্যুত্থানে কিন্তু কোটা সংস্কারটাই মূল বিষয় থাকে। এর সঙ্গে আমাদের যে এই দীর্ঘদিন আমাদের 15 বছরের যেই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, সেখানে যে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, এবং আমরা দেখলাম যে গত কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশে যে এক ধরনের অর্থনৈতিক টানাপোড়েনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, তারপরে এর সঙ্গে হচ্ছে মানুষের যে সামাজিক নিরাপত্তা সেটাও যে ছিল না। তো সব মিলে এইটার একটা বহিঃপ্রকাশ কিন্তু এই গণঅভ্যুত্থানে দেখা গেছে। এখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে অংশগ্রহণ করছে। তো এখানে অ্যাকচুয়ালি সামষ্টিক অভিপ্রায় যেটা আসলে মানুষ কখন রাস্তায় নামছে, মানুষ যখন দেখছে যে তার মানে জীবনের নিরাপত্তা নাই, যে আমি কিছু করি বা না করি, আমাকে যে কোনো সময় আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে যেতে পারবে, আমাকে যে কোনো সময় যে কোনো রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমার নাম জোগাড় দিতে পারবে, এবং আমি জেলেও চলে যেতে পারি, অথবা আমাকে নির্যাতন করা হইতে পারে। সো এটা অ্যাকচুয়ালি আমি মনে করি যে সামষ্টিক অভিপ্রায়টা আসলে জীবনের নিরাপত্তার বিষয় ছিল, মানে মানবাধিকার প্রশ্ন যেটা, ঠিক আছে। তো এখানে এই এখন সামষ্টিক অভিপ্রায়কে এখন নানা বর্গ, নানা রাজনৈতিক পক্ষ দ্বারা বিভিন্নভাবে এটাকে ডিফাইন করার চেষ্টা করতেছে। কেউ বলতেছে যে হ্যাঁ আমাদের ইউরোপের মতো আমাদের সেকুলার রাষ্ট্র লাগবে, কেউ বলতেছে যে না আমাদের খিলাফত লাগবে, কেউ বলতেছে যে না আমাদের একটা সেন্ট্রিস্ট স্টেট লাগবে। কিন্তু আসলে সবার আগে আমি সামষ্টিক অভিপ্রায় বলতে যেটা বুঝতেছি যে একটা রাষ্ট্রের অধীনে থাকা নাগরিক হিসাবে আমার জীবনের যে নিরাপত্তা, এটা হচ্ছে প্রথম সামষ্টিক অভিপ্রায়। যে আমি কিছু করি, কিছু বলি, যাই করি না কেন, আমার মানবাধিকার থাকবে, আমার কথা বলার স্বাধীনতা থাকবে, এবং আমার বেঁচে থাকার অধিকার থাকবে। এটাকে আমি হচ্ছে যে সামষ্টিক অভিপ্রায় হিসেবে আমি আসলে রিড করতে চাই। এখন নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি আসলে কি ধরনের সামষ্টিক অভিপ্রায়ের কথা বলতেছে এটা তারা ভালো বলতে পারবে, কারণ এই কমিটিতে বিভিন্ন রাজনৈতিক পক্ষের লোকজন এখানে আছেন। যেমন এই কমিটির যিনি আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি এর আগে হচ্ছে ছাত্র ফেডারেশন করতেন, এরপরে এবি পার্টি করতেন। তো ছাত্র ফেডারেশন তো আমরা জানি যে কিছুটা লেফটিস্ট করার সংগঠন, যদিও তারা জুনায়েদ সাকি নিজে বলছিলেন যে তারা বামপন্থী নন।
তো এখন হচ্ছে বা নিজেদেরকে তারা বামপন্থী বলতে চান না, তো এটা তাদের একটা পজিশন হইতে পারে যে বামপন্থা শব্দটা এখানে মানে জনপরিসরে আসলে এক ধরনের নেগেটিভ শব্দ হিসেবে প্রচার করা হয়েছে সব পক্ষ থেকে, সেটা আওয়ামী লীগ করুক বা জামাত বিএনপি করুক, তারা বামপন্থীদেরকে এক ধরনের মানে কি বলা যায়, এক ধরনের মানে গিভ দ্য ডগ এ ব্যাড নেম একটা বিষয় হয়েছে। তো সেই জায়গা থেকে তারা হয়তো বা এটা রাখতে চান না আর কি এই শব্দটা। তো যাই হোক, নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু আমি ক্যাম্পাসে যতদিন ছিলাম আমি ওনাকে বিভিন্ন মুভমেন্টে আমি সক্রিয় দেখছিলাম। উনি হচ্ছে সীমান্ত হত্যা নিয়েও এটা করে রাজু ভাস্কর্য অবস্থান করার সুযোগ করছিলেন। তো তারপরে উনি এবি পার্টিতে যান, আমার বাংলাদেশ পার্টি, এবং আমার বাংলাদেশ পার্টি আমরা যতদূর জানি যে এখানে জামাতের সাবেক নেতা কর্মীরা আসলে তাদের একটা অংশ, জামাতের দল ছোট অংশ বলা হয় অনেক ক্ষেত্রে, যে তারা এই এবি পার্টি করে তুলছিল। তো সেইখানে ধরেন যে একটা বামপন্থী ধারার চিন্তা থেকে একদম ডান ধারার একটা রাজনৈতিক দলে যাওয়া, সেখান থেকে আবার আরেকটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের আহ্বায়ক হওয়া, তো এই বিষয়টাকে আমরা কিভাবে রিড করবো যারা সংশ্লিষ্ট যারা আছেন? আমার মনে হয় যে এই বিষয়টা রিড করা জরুরি, যে এই শিফটটা কিভাবে করলো বা কিভাবে করতেছে। এর মধ্যে আমরা আক্তার হোসেনকে চিনি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের টাকসুর নেতা ছিলেন। উনি হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক, যে গণতান্ত্রিক ছাত্র শক্তির অলরেডি দুইজন, আমি আসিফের বিষয়টা আমি এখন নিশ্চিত না, নাহিদ তো আছে উপদেষ্টা হিসাবে। তো বিষয়টা যেটা হলো যে এইখানে যেটা দেখা যাচ্ছে যে এখন সামষ্টিক অভিপ্রায় বলতে যে শব্দটা, এটাকে এই প্ল্যাটফর্মে অংশ নেওয়া যারা বিভিন্ন রাজনৈতিক পক্ষের যে লোকজন আছেন তারা কিভাবে ডিফাইন করবেন? আমার মনে হয় যে এটা ডিফাইন করা জরুরি। তারা যে সামষ্টিক অভিপ্রায়ের কথা বলতেছেন এটা আসলে কি? এটা কি আমরা যে আওয়ামী লীগের সময় যে আমরা দেখতাম যে হ্যাঁ মুক্তিযুদ্ধের চেতনা, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ডিফাইন্ড না। তো কোনো শব্দ যখন ডিফাইন্ড হয় না তখন কিন্তু এটা একটা সমস্যা তৈরি করে। এখন সামষ্টিক অভিপ্রায়ের নামে আপনি এটা পপুলিজমের দিকে আপনার মানে যাওয়ার একটা রিস্ক থাকে, যে হ্যাঁ সামষ্টিক অভিপ্রায় মানে আমার ইসলামী রাষ্ট্র, ভেজিটেরিয়ান রাষ্ট্র, খিলাফত, বা আপনি সেগুলার রাষ্ট্রের কথা বলেন, এটা কিন্তু একটা সমস্যা তৈরি করে। তার মনে হয় যে এটা ডিফাইন করা দরকার তাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে। তারপর হচ্ছে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। এখন যেটা হচ্ছে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা কি, যে হ্যাঁ আমার সবগুলো পলিটিক্যাল পার্টি পলিটিক্সে পার্টিসিপেট করতে হবে। তো আমরা দেখছি যে আওয়ামী লীগের সময় কিন্তু পলিটিক্সে সবাই ছিল, এখন বিএনপির উপরে নিপীড়ন চলছে, জামাতের উপরে নিপীড়ন চলছে, কিন্তু তাদের রাজনীতি কিন্তু বন্ধ থাকে না, রাজনীতি তারা নানা ফর্মে করছে। শেষ দিকে এসে জামাতকে একটা মানে আমি বলবো যে এটা অহেতুক এক ধরনের মানে ইয়াতে সন্ত্রাসবাদের সাথে, সন্ত্রাসবাদ আর সন্ত্রাসী কার্যক্রম দুটো ডিফারেন্ট জিনিস। তো জামাতকে আসলে মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে জামাতকে ধরা যায়, ঠিক আছে, কিন্তু জামাত হচ্ছে সন্ত্রাসবাদী রাজনীতি, আমি মনে করি না যে জামাত সন্ত্রাসবাদী রাজনীতি করছে। জামাত যেটা করছে তারা মানে তাদের অন্যান্য পলিটিক্যাল পার্টির মতো তাদের মানে সন্ত্রাসী কার্যক্রম ছিল, সেটা রাজনৈতিক সন্ত্রাস হইতে পারে, কিন্তু সন্ত্রাসবাদী রাজনীতি একটু ডিফারেন্ট জিনিস। তো সেই জায়গা থেকে তো যেটা দেখা যায় যে এই যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মধ্যে আপনি বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে আপনি স্পেস দিবেন, তারা পলিটিক্স করবে, তারা তাদের কর্মসূচি নিয়ে যাবে জনগণের কাছে। তো এখন এটা হচ্ছে এক ধরনের পার্টিসিপেটরি ডেমোক্রেসি, যায় এখানে পার্টিসিপেশন থাকে। কিন্তু আরেকটা বিষয় যেটা আমার মনে হয় যে জরুরি, সেটা হচ্ছে যে আপনার অর্থনীতির আলাপটা কিন্তু আসতেছে না, ঠিক আছে। আপনি একটা পলিটিক্যাল পার্টির মধ্যে, সেই পলিটিক্যাল পার্টি আসলে জনমানুষ বলতে আমরা যা বুঝি, বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো অ্যাকচুয়ালি আসলে মানে মোটা দাগে বললে গরিব মানুষ, মানে আমরা তো আর ধনী দেশ না। তো তাদের জীবন জীবিকার প্রশ্ন আছে, তাদের মানে ভালোভাবে বেঁচে থাকার প্রশ্ন আছে। তো আমরা দেখি যে আসলে মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো অর্থনৈতিক প্রশ্নটা বারবারই এড়ায় যায়। গণতান্ত্রিক আকাঙ্ক্ষার যে আলাপটা, যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এইটা তারা হচ্ছে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আগানোর কাজটা তারা করবে। আসলে এখানে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা কি, মানে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আমরা যেটা দেখলাম যে অভ্যুত্থানের সময় যেটা আমরা দেখছি যে আসলে এইখানে বিভিন্ন শ্রেণীর পক্ষের মানুষ নেমে আসছে, কারণ এখানে আসলে মানুষের কথা বলার অধিকার ছিল না এতদিন। মানে এইখানে আপনি যে কোনো কথা বলতে চান সেটা সরকার বিরোধী হলেই আপনি সরকার বিরোধী যে রাজনৈতিক দল সেটা সদস্য, মানে এখানে জনগণের যে নিজস্ব অবস্থান থাকতে পারে, এইটাই বিগত শেখ হাসিনা সরকার এটা তারা স্বীকার করতে চায় না। তো এই কারণেই কিন্তু অ্যাকচুয়ালি তাদের পতনটাও এত মানে দ্রুত হয়েছে,
এই মুভমেন্টের ভিতর দিয়ে, এবং এটা এতটা সর্বব্যাপী পতনের মধ্যে তারা গেছে। তো বিষয়টা হচ্ছে যে এটা খুব ভালো পয়েন্ট যে তারা জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে তারা আগায় নিয়ে যাইতে চায় নতুন প্ল্যাটফর্ম। কিন্তু এটার প্রসেসটা কি হবে, তারা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে মানে এখানে ওই কথাটাই যে সামষ্টিক অভিপ্রায় এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে তারা কীভাবে ডিফাইন করতেছে সেটা খুব দ্রুত পরিষ্কার হওয়া দরকার। আমি আরাফাত তারের কাছে জানতে চাইবো যে এই যে জাতীয় নাগরিক কমিটিটি গঠন করা হইলো, এইটা কি আপনার কাছে মনে হয় যে এটা অপেক্ষাকৃত দেরিতে হয়েছে, না আগে হইতে পারতো, না পরে হচ্ছে, বা এই ব্যাপারে আপনার মতামতটা জানতে চাইবো। এটা অপেক্ষাকৃত অনেক বেশি দেরিতেই হয়েছে। কারণ হলো জাতীয় নাগরিক কমিটি যেদিন গণঅভ্যুত্থান হলো 5 তারিখ, 6 তারিখেই হলো নাগরিক কমিটির প্রয়োজনীয়তা দেখা দিছে। আমরা 6 তারিখে দেখলাম এখানে সরকারি সমস্ত স্থাপনা অরক্ষিত, এখানে হলো যে জায়গায় জায়গায় নানান প্রকারের সমস্যা হচ্ছে, এখানে ডাকাতি হচ্ছে, তারপরে কোনো প্রকারের কোনো হাসপাতালগুলোতে লোক নেই, পুলিশ স্টেশন কাজ করতেছে না। তো এখনও পর্যন্ত পুলিশ স্টেশন ঠিকমতো কাজ করতেছে না, আদালত কাজ করতেছে না, সরকারি অন্যান্য সেবা সংস্থাগুলো কাজ করতেছে না, গ্রামের সমস্ত ইউনিয়ন পরিষদ কাজ করতেছে না, এখানে শহরাঞ্চলের কাউন্সিলর অফিসগুলো কাজ করতেছে না, মেয়রের অফিস কাজ করতেছে না। সুতরাং জাতীয় নাগরিক কমিটি তো যেদিন অভ্যুত্থান হলো তার পরের দিন এটার প্রয়োজনীয়তা দেখাচ্ছিল। এবং বিশেষ করে হলো যে স্থানীয় নাগরিক কিন্তু এই জাতীয় নাগরিক কমিটি নিজে উদ্যোগে হলো যেই নাগরিক কমিটি গড়ে তুলেছে, বিভিন্ন জায়গায় ডাকাতকে ধাওয়া দিয়েছে, নিজেরা পাহারা দিয়েছে, ছাত্রছাত্রীরা হলো পাহারা দিয়েছে। সুতরাং আমরা সম্পত্তি পাহারা দেওয়ার দায়িত্বটি, রাষ্ট্রীয় সম্পত্তি পাহারা দেওয়ার দায়িত্বটি আমরা ছাত্রদের হাতে, কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলাম। তারপরে হলো যে এরপরে হলো ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব আমরা তাদের হাতে তুলে দিলাম। কিন্তু শহর পরিষ্কার করার দায়িত্বটাও তারা নিল। কিন্তু এটা তো হলো যে আসলে একটা স্কুল কলেজের ছেলে তার নিজের জায়গা থেকে, অভিপ্রায় থেকে গণ অভ্যুত্থানকে ধারণ করে সে এই কাজগুলো করেছে। কিন্তু এই কাজগুলো তো জাতীয় নাগরিক কমিটি, এই দেশের যারা নাগরিক ছিল তাদের সবাই এই কাজে তখন আসতে চাইছিল, সবারই এই আকাঙ্ক্ষা আছে। তো এটা আমি মনে করি এটা অনেক বেশি দেরিতে হয়েছে, এবং এই দেরি হওয়াটার পিছনে আমার কাছে মনে হয় একটা বড় রাজনীতি আছে আর কি, যেটা হলো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছে না। কারণ আমার কাছে আমাদের এই অঞ্চলে আমরা যে সমস্ত রাজনৈতিক মতবাদ অথবা রাজনৈতিক তত্ত্ব আমরা নিয়ে আসছি, তার পিছনে এখানকার জনগণ যৌথভাবে অনেক কাজই করতে চায়। জনগণের যৌথতা কাজের ক্ষেত্রে জনগণ এটা দীর্ঘদিন যাবৎ জনগণ এখানে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ হয়, যে সমস্ত নানান কাজেই দেখা যায় যে জনগণ নানানভাবে যৌথভাবে এখানে অবস্থান করে, যৌথভাবে কাজ করে, এবং এই আকাঙ্ক্ষা তাদের এই অঞ্চলের জনগণের ভিতরে আছে। সেটা রাজনৈতিক তত্ত্বের বাইরে সে নিজ থেকে করে। সুতরাং এই যে যৌথভাবে কাজ করা, যৌথভাবে জনগণকে, তো এটার হলো রাজনৈতিক রূপান্তর দরকার আমাদের, যে যৌথভাবে জনগণ কাজ করতেছে, যৌথভাবে জনগণ তার অভিমত ব্যক্ত করতেছে। তো সেটা তো তার পরপরই প্রয়োজন ছিল। এখন যখন এখানে জাতীয় নাগরিক কমিটি গঠন হলো 55 সদস্য বিশিষ্ট, এবং সেখানে নানান রাজনৈতিক দলের লোকজন আছে, এবং আসলে হলো যে এই রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক যেই লোকজন আছে তাদেরকে কি এখানকার জনগণ সবাই চিনে না। তো এবং তাদের ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা এখানকার জনগণের নেই। সুতরাং জাতীয় নাগরিক কমিটি যদি গঠন হতে হয় তাহলে এখানকার যে বিদ্যমান যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সমন্বয়ে এখানে রাজনৈতিক কমিটি গঠন, জাতীয় নাগরিক কমিটি গঠন হতে হবে। জাতীয় নাগরিক কমিটি এখানে পাড়া মহল্লা অনেক লোকজন আছে। যেমন এখানে ঢাকা শহরে একটা জিনিস আমি বলতে চাই, ঢাকা শহরে হলো যে যারা আসছে, তো বেশিরভাগ নাগরিক হলো এখানকার ঠিক 70-এর দশক 80-র দশক থেকে বিভিন্ন গ্রাম থেকে উঠে এসছে। তারা কিন্তু ঢাকার বাসিন্দা না, এবং ঢাকার সাথে তাদের নাগরিক হয়ে ওঠার একটা অভিপ্রায়ও ঠিক ওইভাবে হয়ে ওঠেনি। সুতরাং তাদের যে দীর্ঘদিনের এখানে নাগরিক হয়ে ওঠা এবং রাজনৈতিক হয়ে ওঠার যেই কাজটা হলো যেই করতে পারেননি, এবং সেই কাজটা কিন্তু জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে অভ্যুত্থানের পরপরই হবার সম্ভাবনা ছিল, এবং এটা তখনই হতে পারতো। কারণ এই ধরনের একটা যে এই ভ্যাকুয়ামটা কিন্তু পরবর্তী দীর্ঘদিন কিন্তু এখানকার ঢাকার যে রাজনীতিকে হলো যে এতদিন 16 বছর পর্যন্ত এখানে ছিল আওয়ামী লীগ সরকার, তার পিছনে একটা অন্যতম কারণটা হলো যে এই ঢাকার নাগরিকরা কিন্তু গ্রাম থেকে আসা মানুষ, এবং তারা এখানকার বাড়ি গাড়ি অন্যান্য চাকরি বাকরিতে অবস্থান করলেও তাদের ওইভাবে নাগরিক যে অভিপ্রায়, রাজনৈতিক অভিপ্রায়, তার নিজের যে জায়গা যেখানে সে থাকে সেটার হলো যে নিয়ন্ত্রণ এবং সেটার ব্যবস্থাপনা, এই কাজগুলোতে তাদের কিন্তু কোনো অংশগ্রহণ নাই। এবং যেটা হলো যে ঠিক একই লোকই এখান থেকে গিয়ে সে গ্রামে যখন যাচ্ছে তখন সেখানকার স্থানীয় স্কুল, মাদ্রাসা,
মসজিদ এবং সামাজিক যে দায়িত্বগুলো সেগুলো সুন্দরভাবেই করছে। সুতরাং সেই একই কাজটা ওনারা যখন এখানে দীর্ঘদিন থাকছে যখন, সেটা গ্রামে গিয়ে ঈদের ছুটিতে করছেন অথবা অন্য ছুটিতে করছেন, কিন্তু শহরে তিনি সারা বছর আছেন সেইখানে উনি করতে পারছেন না। সুতরাং এইটার হলো এইটা তো আমরা প্রথমেই দেখলাম যে প্রথমেই জাতীয় নাগরিক কমিটি এই কাজটা করতে পারতো, এবং এই ধরনের কোনো প্রকারের কোনো মানে রাজনৈতিক এখানে যেই বিএনপি বলতেছে এখানে জাতীয় কমিটি গঠন করতে হবে, এখানে সব দলের সমন্বয়ে এখানে রাজনীতি পরিচালনা করতে হবে, একটা জাতীয় সরকার তারা চায়। তো জাতীয় সরকার তারা চাইলেও তারা কিন্তু জাতীয় নাগরিক কমিটির ব্যাপারে তাদের কোনো কথাবার্তা নাই। জাতীয় নাগরিক এই জিনিসটা তারাও করতে চান না, তারা নিজেদের দলভুক্ত লোকজন আছে তাদেরকে নিয়ে করতে চান। একইভাবে প্রত্যেকটা দলের একই জিনিসটা দেখা যাচ্ছে। তো এইখানে বর্তমানের যেই জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী আন্দোলনের পরে হলো যে 1 মাস পরে গঠন হলো, তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই কমিটিটা কি সেই আগের মতোই হলো যে একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যারা রাজনীতি করবে, এবং এখানকার যেই মূল অংশ যে জনগণ, সেই জনগণ উপেক্ষিত থাকবে। তো এটার এবং এই ব্যাপারে হলো যেই দেখলাম সব পক্ষই এক প্রকারের হলো যেই কারণ বড় দল থেকে কোনো সমালোচনা করা হচ্ছে না যে এই জিনিসটা সম্পূর্ণভাবে হয়নি, হ্যাঁ এটাকে ভাঙতে হবে। এখন এই সমালোচনাটা কিন্তু ওইভাবে আসতেছে না যে এইটাকে ভাঙেন, এটাকে ভেঙে এখানকার যারা আছে যেই সমস্ত যারা এখানে গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার, এখানে ঢাকাবাসী আসলে সারা বাংলাদেশের সবাই যারা দুঃস্বপ্নের ভিতরে কাটাইছে, তা যারা ঘুম হয়নি, সেই যেই ঘুমাতে পারেনি ওই লোকটাও এখানকার গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার, আমরা যদি এটাকে একদম ক্ষুদ্র জায়গা থেকেও দেখি। তো আমার কাছে মনে হয় এটা গুরুত্বপূর্ণ ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের রাজনৈতিক আলাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এখানে রাজনৈতিক দলগুলো হলো ফ্যাসিস্ট, তাদেরকে ফ্যাসিবাদী উপাদান আছে, তাদের ভিতরে সন্ত্রাস আছে। এখন সন্ত্রাস যেহেতু আছে, সেহেতু রাজনৈতিক দলগুলোতে যেহেতু সন্ত্রাস আছে, সেহেতু তাদের ভিতর ফ্যাসিবাদী উপাদান আছে, উপকরণ আছে। এখন এই জিনিসটা যদি ভাঙতে হয় তাহলে সেই ক্ষেত্রে তো এই দলগুলা যে একটা একই পাড়ার ভিতরে আওয়ামী লীগের লোক আছে, যদি বলি বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, অন্যান্য ধর্মীয় ঘরানার লোকজন আছে, বামপন্থী আছে, ও আরও মতবাদের লোকজন আছে। এখন এই সমস্ত লোকজন নিয়েই যখন একটা পাড়া মহল্লার লোক আছে, এখন ওই পাড়া মহল্লার ভিতরে যা কিছু যেই আবর্জনা, যেই নোংরামি আমরা গত 16 বছর ধরে দেখে আসছি, শুধু 16 বছর না, আমরা বলে এটা 53 বছর ধরে আমরা এই নোংরা আবর্জনা দেখে আসছি, যেখানে মানুষের অংশগ্রহণ নেই, যেখানে দল ঠিক করে দিবেন, দলের লোক ঠিক করে দিবেন, সমস্ত কি হবে, রাইট। হ্যাঁ। তো এবং আরেকটা জিনিস হলো যে আসলে দল ঠিক করে না দিলে অথবা ব্যক্তি যাবে সেটা হলো যেই আদালতের কাছে, হ্যাঁ। তো এখন একটা সামাজিক কাঠামো কখনোই হলো যে আসলে আদালত কর্তৃক নির্ধারিত হতে পারে না, কারণ এটা একটা সামাজিক অনেকগুলো মানুষের সমন্বয় হয়। সেখানে হলো যে ওই বক্তব্য 50 জন মানুষের বক্তব্য, 50 জন মানুষের কথাবার্তা, সেই কথাবার্তা হলো যে সালিশি, সেটা হলো আদালত নির্ধারণ করতে পারে না। অনেকখানি এখানে ফাঁক ফোকরগুলো আমরা জানি সেখানে। তা এখন আদালতকে হয় এই জনগণের কাছে নিয়ে আসতে হবে যে হলো যে এই 50 জন কী বলছে, 70 জন লোক ঠিক সন্ধ্যাবেলা চায়ের টেবিলে কী বলছে, ওইখানে আদালতকে বিচার করতে হবে। ওই 50 জন লোক তার জীবিকা ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে সেই সকাল 10টা বাজে আদালতে গিয়ে বসে থাকতে পারবে না, হ্যাঁ। সুতরাং এই জিনিসটা, এই কাজটা তো হলো যে জাতীয় কমিটি প্রথম থেকেই করা দরকার ছিল। সুতরাং আমার মনে হয় জাতীয় কমিটির এই প্রক্রিয়ায় যেতে হবে, যেখানে এখানকার যে নাগরিকদেরকে সত্যিকারের নাগরিক হয়ে উঠতে হবে, এবং দলমত নির্বিশেষে যেন তার পাড়াটা তার হয়, সে যেন প্রত্যেকেই বলতে পারে যে এটা আমার কাজ। তাহলেই হলো এখানকার রাজনৈতিক ফ্যাসিবাদ ভাঙবে, এবং হলো যে এটা সত্যিকার অর্থে জনগণের হয়ে উঠবে আর কি, আমার মনে হয়। আমরা জানি যে গণ অভ্যুত্থানে আসলে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক কিংবা আপনার হচ্ছে যে গভর্নমেন্টের উঁচু জায়গা থেকে যারা নেতৃত্বস্থানীয় ছিলেন, তাদের নির্দেশে আসলে কিভাবে নৃশংসভাবে আসলে আমাদের ছাত্র, জনগণ, শ্রমিক এবং সর্বস্তরের বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা যদি দেখি আসলে এখনও আমরা কিন্তু বিচারের, বিশেষ করে যদি আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে চিন্তা করি, তাহলে আমরা বিচারের এখনও প্রক্রিয়াটা কিন্তু আমরা আসলে খুবই একটা ধীম তালে চলছে বলেই আমাদের কাছে মনে হচ্ছে। তো আমি এই পর্যায়ে রানার কাছ থেকে জানতে চাইবো যে আসলে হত্যাযজ্ঞে যারা জড়িত ছিলেন তাদের বিচার এখনও কেন হচ্ছে না, কিংবা এই ব্যাপারে আসলে আপনার মতামত জানতে চাইছি। আগার ভাই, আমার এইখানে একটু অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু মামলা হচ্ছে এবং বিভিন্ন যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।
অলরেডি ওই যে আবু সাইদ হত্যার সাথে জড়িত অভিযুক্ত এরকম 2জন পুলিশ সদস্যকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং হচ্ছে যে আর একটা বিষয় যেমন হচ্ছে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন 14 দলের রাজনীতিতে জড়িত এরকম রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, ওনাদেরকেও কিন্তু হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগেরও অনেক নেতা কিন্তু হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছে অলরেডি। এবং এই মামলাগুলোর একটা জিনিস যেটা হচ্ছিল প্রথম দিকে, যে ঢালাও মামলা হচ্ছিল, যে একটা মামলায় দেখা গেলো যে শেখ হাসিনা আসামি করছে, প্রধান আসামি, এরপরে আরও আওয়ামী লীগের একদম ওই এলাকার লোয়ার লেভেলের নেতাকর্মী পর্যন্ত আসামি করছে। মানে এইটা একটা খারাপ প্রবণতা ছিল। তো এটা নিয়ে সমালোচনা হওয়ার পরে এখন পুলিশ বলতেছে বা গভর্নমেন্ট বলতেছে যে তারা এটা যাচাই বাছাই করে মামলা নেবে এবং ঢালাও মামলা করার ব্যাপারে অন্যান্য যেসব রাজনৈতিক পক্ষ যেমন বিএনপি বা এই গভর্নমেন্টের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত, তারাও এটা নিয়ে কথা বলতেছে যে না, এইভাবে মামলা করা যাবে না। আমার আলাপটা হচ্ছে যে এইটা তো সরকারের প্রসেস, এটা সরকারই করবে আর কি। যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা তাদের অন্যতম দায় এই হত্যাকাণ্ডের বিচার করা। কারণ আমরা দেখছি যে রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার সাধারণত এক পেশা হয়। যখন যে পার্টি আসে ক্ষমতায়, তখন তারা আগের টার্মে তাদের যে নেতাকর্মী নিহত হয়েছিল বা নির্যাতিত হয়েছিল সেটার বিচার করে। কিন্তু এইখানে আসলে গত 53 বছরে, 52 আর 53 মুক্তিযুদ্ধের পরে আর কি, সব পলিটিক্যাল পার্টি কিন্তু নানান ধরনের হত্যাকাণ্ড চালাইছে। এটা মুক্তিযুদ্ধের পরেও চলছে। এটা যখন জিয়াউর রহমান আসছে, মুস্তাক আসছে, এরশাদ আসছে, বিএনপি আসছে, আওয়ামী লীগ আসছে, সব পক্ষে কিন্তু হত্যাকাণ্ড চালাইছে। এবং হচ্ছে যে আপনি দেখেন, আপনি এই যে আওয়ামী লীগের হত্যাকাণ্ড নিয়ে আমরা কথা বলতেছি, কিন্তু আমরা কিন্তু বিএনপি যে হত্যাকাণ্ড চালাইছে এটা কিন্তু আমাদের আলাপের মধ্যে থাকতেছে না। তো ধরেন যে এই যে বিএনপির সময় যে মুভমেন্টগুলো হইতো, আপনার ফুলবাড়ি মুভমেন্ট বলেন, কনসার্টের মুভমেন্ট বলেন, এগুলোতে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচার প্রক্রিয়া কতদূর আমার জানা নেই, আমার দেখতে হবে আবার। তো এই বিষয়গুলো আলাপে থাকা দরকার। কারণ এরপরে মুক্তিযুদ্ধের পরে একটা জিনিস বলি, মানে হত্যাকাণ্ডের বিচার হইতে গেলে আমরা এখন যে হত্যাকাণ্ডের বিচার, আমরা শুধু জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের বিচার চাই না, আমরা চাই যে মুক্তিযুদ্ধের পর যত ধরনের হত্যাকাণ্ড হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার দরকার। কারণ এটা না করলে আপনি সোসাইটিতে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ হত্যাকাণ্ডের বিচার যদি না হয়, কোনো না কোনো একটা অংশের মধ্যে ক্ষোভ থাকবে এবং তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। সুতরাং হত্যাকাণ্ডের বিচারটা জরুরি। মুক্তিযুদ্ধের পরে যেটা হয়েছে, ওই সময় কিন্তু বিহারি জনগোষ্ঠী ব্যাপকভাবে নিপীড়নের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো এইটা কিন্তু ডকুমেন্টেড। তো এই আলাপটা কিন্তু আমাদের মেইন স্ট্রিম বুদ্ধিজীবীরা করতে চান না। তো আমার মনে হয় যে শুধু জুলাই হত্যাকাণ্ডের বিচার নয়, আমরা যদি নতুন রাষ্ট্রের কথা বলি, নতুন রাষ্ট্র ব্যবস্থার কথা বলি, আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে যত ধরনের হত্যাকাণ্ড হয়েছে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমাদের দরকার। কিন্তু এখন যেহেতু জুলাই হত্যাকাণ্ডের আলাপটা চলতেছে, এখন যেহেতু এটা একটা বার্নিং ইস্যু, সুতরাং এইটা যাতে ফেয়ার হয়, কোনো নিরপরাধ লোক যাতে এইখানে ফেসে না যায়, ধরেন যে কেউ জড়িত না কিন্তু জাস্ট রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ছিলেন, এই কারণে যেন উনি কোনো আইনি হয়রানি বা কোনো ধরনের নিপীড়নের শিকার না হন, এটা নিশ্চিত করা সরকারের জন্য এটা জরুরি আছে। আরেকটা জিনিস হচ্ছে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায়। মব জাস্টিস কিন্তু কোনো জাস্টিস না, মানে এটার সাথে জাস্টিস শব্দটা আসলে কথার কথা হিসাবে আসে। জাস্টিস মানে তো আসলে ন্যায় বিচার। তো মবের যে কাজকর্ম হইতেছে, এইটা আমি যেটা দেখতেছি আর কি, মানে এই মব আসলে মানে প্রতিশোধ বলেন বা ব্যক্তি আক্রোশ বলেন, নানান জায়গা থেকে এই মব কিন্তু অ্যাক্ট করতেছে এবং এই মবকে কিন্তু পুলিশ ঠেকাইতে পারতেছে না বা ঠেকাইতে যাচ্ছে না, আমরা এখন পর্যন্ত যা দেখতেছি। এটা কিন্তু এফেক্টিভ না আর কি। তো আমার এখানে অবজারভেশন হইতেছে যে 5 আগস্টের অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবেই জন আক্রোশের কারণে পুলিশের কিন্তু অনেক সদস্য তারা মারা গেছেন, খুন হয়েছেন। তো এটারও বিচার হওয়া দরকার। এটা বিচার না হলে কিন্তু পুলিশ সাহস পাবে না। কারণ পুলিশ এই রিস্ক কেন নেবে যে আমি মব থামাই দিয়ে যে আমি মারা যাবো, আমার ফ্যামিলি এফেক্টেড হবে, এই রিস্ক তো পুলিশ আসলে নিতে পারবে না। সুতরাং এই আলাপটা দরকার। এবং একই সাথে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু শুধু পুলিশের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু এই মুভমেন্টের সময় বিভিন্ন বাহিনী কিন্তু তারা কিন্তু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আমাদের কাছে আমরা ফুটেজ দেখছি যে হ্যাঁ, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটেজ ছড়ায় পড়ছে যে বিভিন্ন বাহিনী, আমি নাম উল্লেখ করতেছি না, এটা সবাই জানেন, তারা গুলি চালাচ্ছে, একদম মানে ডিরেক্ট গুলি চালাচ্ছে, এরকম ফুটেজ কিন্তু আছে। তো শুধু পুলিশ নিয়ে কেন আলাপ হবে, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে কেন আলাপ হবে? রাষ্ট্রের বিভিন্ন অর্গান যারা তার নিজের রাষ্ট্রের মানে নাগরিকদের উপরে, যে নাগরিকদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, তাদের উপরে যারা গুলি চালালো, তাদেরকে যারা হত্যা করলো, এরকম বাহিনীতে যারা আছে, যেসব বাহিনী আছে, তাদেরকে তো বিচারের আওতায় আনা দরকার।
এই আলাপটা তো তোলা দরকার। শুধু হত্যাকাণ্ডের বিচার মানে শুধু আওয়ামী লীগের বিচার না, এখানে রাষ্ট্রের যেই মানে রিপ্রেসিভ অ্যাপারেটাস যেটা আছে সেটাকেও বিচারের মুখোমুখি করতে হবে। ধন্যবাদ রানাকে আসলে একভাবে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আসলে আমি আরেকটু স্পেসিফিকভাবে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আমরা আসলে মুভমেন্টের সময় দেখেছিলাম যে কিছু কিছু যেমন পুলিশ বা বিজিবি সদস্য এবং সেনাবাহিনীরও আপনার শুরুর দিকে যতক্ষণ পর্যন্ত তারা ওই আপনার সামগ্রিকভাবে একটা ঘোষণা আসলে একটা পর্যায়ে যে আমরা জনগণের উপর গুলি চালাবো না, যেটার আমরা সবাই আসলে অনেক প্রশংসা করেছিলাম, কিন্তু এর আগে আমরাও দেখেছি যে সেনাবাহিনীর হাতেও কিন্তু আসলে মানুষ নিহত হয়েছেন, কিংবা পুলিশের, বিশেষ করে পুলিশ এবং বিজিবির কিছু কিছু সদস্য আছে অতি উৎসাহী অবস্থায় বা ওদেরকে অতি উৎসাহী রূপে আমরা দেখেছিলাম। এবং আমরা জানি যে শহীদ.com-এর মতো একটা আপনার ওয়েবসাইট অলরেডি তৈরি হয়েছে, যেখানে হচ্ছে এরকম যাদেরকে চিহ্নিত করতে পেরেছে মানুষ আসলে তাদের ছবি বা তাদের আসলে ইনসিডেন্টটা সহ সেখানে আসলে এক ধরনের প্রমাণ সহ তুলে ধরা আছে। তো আমার আপনার কাছে আসলে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গদের অনেককে গ্রেফতার হতে দেখলাম বা মামলার পরে তাদেরকে করতে দেখলাম, কিন্তু আসলে আরও কিছু সমস্যা, যেমন ধরেন আপনার গত কয়েকদিন আগে মোহাম্মদপুরে যে প্রিয়র যে আপনাদের বন্ধু যে প্রিয়র হত্যাকাণ্ড, সেইখানে যখন প্রিয়র ফ্যামিলি সহ এবং আরও অন্য লোকজন যখন মামলা করতে গেলেন, আমরা দেখলাম যে আসলে নিউ মার্কেট থানায় যখন মামলা করতে গেলেন সেখানে দেখা গেল যে আসলে আপনার পুলিশ সেই মামলা সহজে নিতে চাইছেন এবং প্রায় 16 ঘন্টা পরে তারা একটা মামলা আসলে আপনার দিতে পারলেন। তো এই জায়গাটা নিয়ে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে কি পুলিশ সদস্যদের বিচার কিংবা চিহ্নিত যাদের আমরা দেখতে পেয়েছি যে যারা আসলে অতি উৎসাহী হয়ে আসলে মানে আপনার খুনের আসলে লিপ্ত হয়েছিলেন, তো তাদের বিচারের ব্যাপারে কি আসলে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা রাষ্ট্র থেকে? অলরেডি কিন্তু উদ্যোগ দেখতেছি, যেমন সাভারের যে হত্যাকাণ্ডের ঘটনা যেটা ঘটছে, যে আমরা দেখলাম যে একটা ফুটেজে দেখলাম যে ভ্যানে লাশ স্তূপ করে রাখা হচ্ছে। তো এই ঘটনাই হচ্ছে, এই ঘটনার পরে আর কি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ওনাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তো যেটা হচ্ছে যে সরকার, আমি মনে করি যে এখন পর্যন্ত এই বিষয়ে আন্তরিক, কিন্তু এইখানে রাষ্ট্রের কিছু অভ্যন্তরীণ চাপের বিষয় আছে। যেমন হচ্ছে যে গত 15 বছরে যে শাসন ব্যবস্থাটা এখানে ছিল সেটা কিন্তু অনেকটাই হচ্ছে রাষ্ট্রের যে রিপ্রেসিভ অ্যাপারেটাস, যেটাকে মানে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস যেটাকে বলি, নিপীড়নমূলক যেই মানে যন্ত্রগুলো রাষ্ট্রের, সেগুলোর উপরে খুব বেশি নির্ভরশীল ছিল। মানে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস যেটা বলতেছি আমরা, এটার চেয়ে তারা রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসের উপরে বেশি নির্ভরশীল ছিল এবং এটা খুব বেশি পরিমাণ সক্রিয় ছিল। তো এটা কিন্তু নিপীড়ন করা রাষ্ট্রের কিন্তু একটা স্বভাব, মানে আপনি নিপীড়ন করেন এরকম কোনো রাষ্ট্র দুনিয়াতে নাই। তো বিষয়টা হলো যে এই গণঅভ্যুত্থান ঠেকাইতে গিয়ে পুলিশ আসলে এত বেশি তারা মানে অতি উৎসাহী বলেন বা এত বেশি তারা সক্রিয়তা কেন দেখাইলো মানুষজনকে নিপীড়ন করার ব্যাপারে, খুন করার ব্যাপারে? কারণ হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা অ্যাবসোলিউট স্টেট যেটা বলে, এটা সেটার দিকে যাইতেছিল। এখানে একটা পলিটিক্যাল পার্টি আছে, জনগণের সাথে তাদের যোগাযোগ আছে, অন্যান্য পলিটিক্যাল পার্টিও আছে, কিন্তু স্টেট হচ্ছে যে তার আসলে নিজের মতো করে তার একটা ফাংশন করার একটা প্রবণতা ছিল স্টেটের যে অ্যাপারেটাসগুলার। তো তারা মনে করছে যে যদি কোনোভাবে গভর্নমেন্ট ফল করে তাইলে তাদের যেই মানে রাষ্ট্রযন্ত্রের সাথে যুক্ত যেসব লোকজন বিভিন্নভাবে সুবিধা ভোগ করতেছিল তাদের স্বার্থ এখানে ক্ষুণ্ণ হবে। যেমন যেসব পুলিশ কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িত ছিল, নিপীড়নের সাথে জড়িত ছিল, তারা এটা ভাবতেছিল যে যদি সরকার পড়ে যায় তাহলে আমি তো বিচারের মুখোমুখি হইতে হবে আমাকে। তো সেই জায়গা থেকে তার কিন্তু এক ধরনের তাড়না ছিল যে এটাকে যে কোনো মূল্যে হোক আমার ঠেকাইতে হবে, যে কোনো মূল্যে হোক আমার আওয়ামী লীগকে আমার টিকা রাখতে হবে। তো আমার মনে হয় যে এই জায়গা থেকে আসলে বেশি ঘটনাগুলো ঘটছে। তো এটা আমার একটা অবজারভেশন আর কি। এইটার আরও ব্যাখ্যা থাকতে পারে, আরও বিশ্লেষণ থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত অবজারভেশন এটা যে এখানে আসলে সরকারের স্বার্থ, আওয়ামী লীগের স্বার্থ, এখানে ব্যবসায়ীদের স্বার্থ, পুলিশের স্বার্থ, এখানে অন্যান্য বাহিনীতে যারা ছিল, উচ্চপদস্থ যারা ছিল, তাদের সবার স্বার্থ আসলে এখানে এক হয়ে গেছিলো যে কোনো মূল্যে শেখ হাসিনা সরকারকে আমার টিকা রাখতে হবে, নাইলে আমি বিচারের মুখোমুখি হব। তো সেই জায়গা থেকে কিন্তু তারা তাদের অনেক কর্মকাণ্ড করছে। তো এখন যেটা হচ্ছে যে এই সরকারের যেটা মানে এখন পর্যন্ত আসলে যেটা আমরা বলতে পারি যে এই সরকার এখন পর্যন্ত সুসংহত অবস্থায় নাই। এখন এই সুসংহত অবস্থা বলতে আসলে কি বোঝাইতেছে, এখানে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে রাষ্ট্রের বিভিন্ন অর্গান যেগুলো আছে সেগুলোর উপরে এখনও সরকারের কর্তৃত্ব পুরোপুরি প্রতিষ্ঠিত হয় নাই। এবং রাষ্ট্রের অর্গানের সাথে যারা আছে আসলে এনারা তো আসলে পলিটিশিয়ান না, পলিটিশিয়ানরা অনেক ধরনের রিস্ক নিতে পারে, কিন্তু যারা সরকারি চাকুরি করে বা যারা আসলে বেতনভোগী তারা কিন্তু আসলে কোনো রিস্ক নিতে চান না, তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিতে চান কিন্তু কোনো ঝুঁকি কিন্তু তারা নিতে চান না।
তো যেটা হচ্ছে যে এখন মব ভায়োলেন্স বলেন, মব অ্যাক্টিভিটিস বলেন, যেটাই বলেন, এই কারণে রাষ্ট্রের অর্গানের সাথে যারা জড়িত তারা এক ধরনের ভয়ের মধ্যে আছেন যে আমি কোনো একটা কিছু করে ফেলবো, এখনও যে সক্রিয় যে মব রাস্তায় ঘোরাফেরা করতেছে এর এসে আমাকে টার্গেট করবে, আমার ফ্যামিলিকে টার্গেট করবে, এটা কিন্তু একটা ঝুঁকি আছে। বা রাষ্ট্র এখনও সরকার সুসংহত না হওয়ার কারণে তাদের মধ্যে কিন্তু এক ধরনের দ্বিধাও কাজ করতেছে যে যদি যে কোনো সময় ক্ষমতার আবার পালাবদল ঘটে। তো আমার মনে হয় যে এই কারণে বিচার প্রক্রিয়া কিছুটা ধীর গতিতে চলতেছে। তো এইটা আমার অবজারভেশন। ধন্যবাদ রানাকে। আমি আরাফাত তারার কাছে এবার জানতে চাইবো, আসলে দুইটা প্রশ্ন একসঙ্গে করে জানতে চাইবো। সেটা হচ্ছে যে আমরা জানি আসলে যে একটা গণঅভ্যুত্থান বা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের একটা জরুরি আলাপ আসলে সবসময় থাকে, এবং সেটার কিছু প্রচেষ্টাও আমরা অলরেডি আসলে আপনার বিগত যে গভর্নমেন্ট বা দল আওয়ামী লীগের কাছ থেকে আমরা আসলে বিচার বিভাগীয় কু বলেন কিংবা আনসারদের ড্রেস পরিয়ে যারা আপনার আওয়ামী লীগের লোকজনকে যে ঢুকিয়ে দিয়ে সেখানে এক ধরনের একটা অরাজকতা তৈরি করা কিংবা আরও অন্যান্য জায়গায় আমরা সেটা দেখতে পেয়েছি। তো আমি আপনার কাছে আমার প্রশ্নটা যেটা থাকবে যে এই যে জাতীয় কমিটি যে বলছেন যে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় এনে মানে এক ধরনের একটা পরিষদ তারা তৈরি করতে চান এবং প্রতি বিপ্লব ঠেকাতে চান বা সব কিছু মিলে, সেটা হয়তো তারা সরাসরি বলেননি, কিন্তু আপনার ওই কমিটির যারা লোকজন আছেন বা তাদের আমরা গত এক মাসে যদি অ্যাক্টিভিটি দেখি, তো সেখানে আসলে আমরা এটা মোটামুটি আসলে দেখতে পাবো যে প্রতি বিপ্লবের আলাপটাও, প্রতি বিপ্লব ঠেকানোর আলাপটাও এখানে আসলে একটা জরুরি আলাপ হিসেবে এসছে। তো আপনার কাছে আমার প্রশ্নটা হলো যে এই 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 জাতীয় কমিটি, জাতীয় নাগরিক কমিটি কি আসলে অন্তর্বর্তী সরকারকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, তাকে আসলে সহযোগিতা ও জবাবদিহিতার পরিসর তারা আসলে কিভাবে তৈরি করবেন বলে আপনি মনে করেন? প্রথম যে দুইটা কু হওয়ার কথা ছিল, একটা হলো যে বিচার বিভাগীয় কু এবং একটা হলো যে আনসারদেরকে দিয়ে কু, ওই দুইটা কু হলো প্রতিহিত করা গেছে। এখন এখানে যে কু হচ্ছে না এবং সেটা তো আমরা বলতে পারছি না। কু তো প্রতিনিয়ত হচ্ছে, হয়তোবা সেটা ছোট আকারে হচ্ছে, নানান প্রক্রিয়া নানান জায়গায় হচ্ছে, নানান ছোট ছোটোভাবে নানান জায়গায় হচ্ছে, এবং তাদের লোকজন তারা সবাই এখনও সেই জায়গায় আছে যে জায়গায় তারা ছিল। তো এখন সেই জায়গায় যখন ছিল এবং তাদেরকে যখন তারা বলছে সহযোগিতা করবে, এবং সেটার আসলে আমরা কোনো প্রাতিষ্ঠানিক রূপ দেখতে পাচ্ছি না যে কমিটিটা একটা জাতীয় কমিটি হলো এক মাস পরে, এবং হলো যে এই কমিটি অন্যান্য জায়গায় যে সমস্ত প্রতিষ্ঠান চলছে না, যে সমস্ত প্রতিষ্ঠান থেকে কু হবার সম্ভাবনা আছে এবং যেখানে হলো যে জনগণ হলো সরে যেতে পারে, যে এই জিনিসটা হলো যে সংহত করার জন্য তারা আসলে কি কাজ করছে। যেমন আমি এখানে একটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হলো বিচার প্রক্রিয়ার সাথে। এখন এই বিচার প্রক্রিয়ার যে এভিডেন্সগুলো আছে, এই এভিডেন্সগুলো কিন্তু হলো জনগণের নানান অংশের সাথে নানানভাবে এই অংশটা রেখেছে। এবং আমি যদি বলি খুব একটা ভীতু মানুষ হলো যেই তার কাছে অনেকগুলো ফুটেজ আছে, তার কাছে অনেকগুলো আছে, এরকম অনেক মানুষ আছে। এখন এই মানুষটাকে কিন্তু প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, প্রতিনিয়ত হলো যেই তারা তাদের লোকজন দিয়ে বলছে যে আপনি এই ধরনের কোনো তথ্য দিবেন না, কিছু দিবেন না। এখন এই যে এখন ওনার যে ব্যাপারটা, ওনার তো নিজের জীবনের নিরাপত্তা আছে, সমস্ত কিছু নিরাপত্তা আছে। তো এখন ওনার নিরাপত্তাটা আসলে কিভাবে এই জাতীয় কমিটি নিশ্চিত করতেছে যে ঠিক আছে আপনার নিরাপত্তা হচ্ছে? এখন এটা তো সম্পূর্ণভাবে এখানকার যে মানুষগুলো আছে, সমস্ত মানুষ জনগণ মিলেই যখন একটা ঐক্যবদ্ধ প্রক্রিয়ার ভিতরে যাবে, তখনই তার নিরাপত্তা নিশ্চিত হবে, তখনই সেই যা কিছু দেখেছে সেই সমস্ত কিছু বলবে এবং সেই ব্যাপারে হলো কাজ করবে। তো এইখানে একটা তো আপনি যেটা বললেন হলো যে সংহত করা এবং হলো যে বিপ্লবের হলো যে জবাবদিহিতা করা। এখন জবাবদিহিতা করার ক্ষেত্রে আসলে আমরা জবাবদিহিতার অনেকগুলো প্রক্রিয়া হলো যেই আছে, যে ওনারা কি হলো যাতে কোনোভাবে জনগণের অংশের সাথে বসতেছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু এখানকার বিপ্লব পরবর্তীতে সরকার, তাহলে জনগণের ওই অংশের সাথে এসে বসছে কিনা, যে হলো যে আমরা যেই কাজ করেছি এই কাজটা ঠিক হলো কিনা। তো এখন এই জবাবদিহিতাগুলো সবসময় দেওয়া হচ্ছে হয়তো বা কি মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, মিডিয়া, সাংবাদিকরা প্রশ্ন করছে, সাংবাদিকরা করছে। এখন মিডিয়া কি আমরা কি সেই এক মাসের ভিতরে সেই মিডিয়া কি উলটপালট হয়ে গেছে? না, মিডিয়া উলটপালট হয়নি, মিডিয়া আগের জায়গায় আছে। সুতরাং জনগণের সাথে, জনগণের অংশগুলোর সাথে তারা কিন্তু ওইভাবে কথা বলছে না যে হলো যে আমরা এই কাজটা করছি এটা ঠিক হলো কিনা, অথবা যে আপনি বুঝতেছেন যে এই প্রতিষ্ঠানটা চলছে না, এই প্রতিষ্ঠানটা আপনি কীভাবে চালাবেন, এই প্রশ্নটা করছে না। যে জনগণ একটা প্রতিষ্ঠান কীভাবে চালাতে চায়, প্রশ্নটা হলো ওইখানে যে জনগণ এখন
এখন কাজ করবে না, আমরা জানি যে কাজ করবে না, পুলিশের ভিতরে সমস্যা আছে, সমস্ত কিছুতে সমস্যা আছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো জনগণ চালাবে, এই অভিপ্রায়টা হলো সবচেয়ে বড় ব্যাপার। এখন বিপ্লব সংহত করা এবং সহযোগিতা করা হলো যে জনগণ প্রতিষ্ঠান কীভাবে চালাচ্ছে। আমরা এখানে একটা জিনিস দেখলাম, সেটা হলো যে স্কুলগুলোতে হলো প্রধান শিক্ষকরা, নানান শিক্ষকরা হলো যে পদত্যাগ করতেছে। এখন এই পদত্যাগ প্রক্রিয়া হলো যে আসলে তো ছাত্রছাত্রীরা এসে বলছে যে আপনি নেমে যান। হ্যাঁ, তাহলে আমরা একটা ইন্টারমিডিয়েট পড়া হলো যে একটা ছাত্রের হাতে আমরা তার বিচার প্রক্রিয়াটাকে ছেড়ে দিয়েছি, কিন্তু হলো যে আসলে শিক্ষা তো শুধুমাত্র ছাত্রের বিষয় না, সেটা অভিভাবকের বিষয়, ওই সামাজিক ওই এলাকার লোকজনের বিষয়। ওই এলাকার লোকজন নির্ধারণ করবে যে এই প্রধান শিক্ষক থাকবে কি থাকবে না। হ্যাঁ, তো এই প্রক্রিয়াটা হলো যে ওইভাবে না গিয়ে শুধুমাত্র তারা কি করছে, তারা হলো যেখানে যাদের এখানে উদ্দেশ্য আছে, পরবর্তীতে যাদের এখানে টাকা পয়সা ইনকাম করার বিষয় আছে, তারা কিন্তু ছাত্রছাত্রীদের উস্কি দিচ্ছে যে হলো ঠিক আছে, একে পদত্যাগ করিয়ে দিন, এদের পদত্যাগ করে। এবং এটার সাথে শুধুমাত্র যে ছাত্রছাত্রীদের নাম বলা হচ্ছে, আসলে সেটা না, এটার সাথে স্কুলের যে অভ্যন্তরীণ যে শিক্ষকগুলো আছে তারাও জড়িত, কারণ তারা সামনে প্রধান শিক্ষক হবে, তারা সহকারী শিক্ষক হবে। সুতরাং এই প্রক্রিয়াটা হতে হবে পুরো সামগ্রিক জনগণকে নিয়ে, ওইখানকার লোকজনকে নিয়ে বিপ্লব সংহত করা এবং সহযোগিতা করা, ওইটাই করতে হবে। এবং ওদের কাছেই তাদেরকে জবাবদিহিতা করতে হবে, যারা হলো যে এই প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে, যারা যেই জনগণ এই প্রতিষ্ঠানগুলোতে সেবা নেয়, ওই জনগণের কাছেই তাদেরকে জবাবদিহিতা করতে হবে। এখন জনগণ যারা সেবা নিতে যাচ্ছে তাদের সাথে হলো যেই করা এই কাজটা কিন্তু খুব বেশি পরিমাণে কঠিন না, এটা সহজ কাজ। হ্যাঁ, এই সহজ কাজটাকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে অনেক বেশি পরিমাণে সেটা খুব কেন্দ্রীয় এক ধরনের কাঠামোর ভিতরে রাখা হয়েছে। যে কেন্দ্রীয় কাঠামো হলো যেই বৈষম্য বিরোধী আন্দোলন, অন্যান্য যে কেন্দ্রীয় কাঠামো, কেন্দ্র থেকে যেই সমস্ত কিছু বলা হবে ওর ভিত্তিতে হবে। তো আমরা তো এখানে বিগত বছর ধরে এটাই দেখে আসছি যে এখানে সমস্ত সামগ্রিক যা যা কিছু হলো, সমস্ত কিছু কেন্দ্র থেকে চুইয়ে এসে নিচে পড়লে তাহলে হয়, কিন্তু হলো নিচ থেকে হলো যে উপরে যাওয়ার অথবা উপরের লোকগুলা নিচে আসার এই ধরনের প্রবণতা আমরা খুব কম দেখি। এখন এখানে আমার কাছে মনে হয় জাতীয় কমিটির মানে সহযোগিতা এবং জবাবদিহিতার সমস্যাটা হলো এইখানে, যে তাদেরকে যখন যেখানে যাচ্ছে, তারা এখানে যখন মাজার ভাঙা হচ্ছে, হ্যাঁ, মাজার ব্যাপারে যখন কথা বলছে যে ভেঙে দিবে, তখন সেখানে গিয়ে ওই যে জনগণগুলো, যারা মাজারের জনগণগুলো আছে তাদের কাছে কিন্তু তারা সরাসরি যাচ্ছে না যে এখানে কেন ভাঙা হইলো, কি হইলো। এখন তার বলছে, বিবৃতি দিয়ে দিচ্ছে যে হলো যে না ঠিক আছে, এটা ভাঙা যাবে না। তো এখন ভাঙা যাবে না, সেটা বিবৃতিতে, সেটা সাংবাদিকদের সামনে আপনি একটা কথা বললেন, সেটা অবশ্যই দরকারি যে বলতে হবে এটা ভাঙা যাবে না, কিন্তু সেটাতে রক্ষা করার জন্য সেখানে যেতে হবে, সেটাকে রক্ষা করতে হবে। এবং এই রক্ষা করার লোকজন হলো যেই ঠিক কম না, অনেক মানুষ আছে। এখন এই মানুষগুলোকে যদি এত দূর প্রক্রিয়া, যে একটা জিনিস ভেঙে গেলেও, ভেঙে যাওয়ার পরে সেটা কথা উঠার পরে একটা কমিটি হলো, কমিটি পড়ার পরে তাহলে জিনিসটা তো ধ্বংস হয়ে গেল, সে একই প্রক্রিয়া। এখন যার ধ্বংস হচ্ছে, যার ধ্বংস হয়ে যায়, সেই আলটিমেট ব্যাপারটা বুঝতেছে যে আমার গেছে। তখন আমার যখন যায় তখন হলো যে আসলে আমি তখন আলাদা হয়ে যাই আর কি, আমি তখন বিপ্লব থেকে আলাদা হয়ে যাই যখন আমার একটা কিছু চলে যায়, যখন আমার একটা কিছু ধ্বংস হয়ে যায়। তো এখন আমার যাওয়ার আগে হলো যেই ওইখানে চলে যাওয়া, ওইখানকার পরিস্থিতিটা উন্নত করা, এবং সেটা তো আমরা আসলে দেখতে পাচ্ছি না। এবং আমার কাছে মনে হয় যে এখন যে নানান জায়গায় কমিটিগুলো করতেছে, তার থেকে প্রয়োজন হলো যে আসলে ওইখানকার নিজস্ব কমিটিগুলো নিজে হয়ে ওঠা, নিজে হওয়ার পরে ওইখানে নানান ফ্যাকশন থাকতে পারে, নানান কিছু থাকতে পারে, জাতীয় কমিটি সেটাকে হলো যে সমন্বয় করবে, যে ঠিক আছে আপনাদের দুই পক্ষের হলো যে সমস্যাটা কোথায়, দুই পক্ষের মতবিরোধ যেখানে, সেইগুলো সমাধান করবে। তো আমার কাছে মনে হয় এই প্রক্রিয়ার ভিতরে সহযোগিতা এবং হলো যেই জবাবদিহিতা এই প্রক্রিয়ার ভিতরে নিশ্চিত হতে পারে আর কি। আমরা যদি জাতীয় নাগরিক কমিটির আসলে 8 দফা যে কর্মসূচি দেখেছি আমরা, সেটা যদি একটু অ্যানালাইসিস করি, আমরা আসলে প্রাথমিকভাবে যেটা দেখতে পাই যে ওনারা কিছু শব্দ ব্যবহার করেছেন, যেমন সর্বস্তরের জনগণ, কিংবা এরকম আরও কিছু। আমরা তো মনে করি যে সেটা এক ধরনের, যেহেতু ওনারা আসলে ছাত্র নাগরিক মানে নাগরিক ঐক্যের কথাই বারবার বলছেন আসলে শুরু থেকেই, তো সেই দিক থেকে হয়তো তারা আসলে এই ধরনের শব্দই বেছে নিয়েছেন। তো আমার এই পর্যায়ে প্রশ্ন থাকবে হচ্ছে মোকাররম রানার কাছে, যে আসলে সর্বস্তরের জনগণের মধ্যে কি কৃষক শ্রমিক আসলে পড়েন? এই প্রশ্নটা খুবই জরুরি প্রশ্ন। মানে সর্বস্তরের জনগণের মধ্যে তো অবশ্যই কৃষক শ্রমিকরা পড়েন, কিন্তু তাদের প্রশ্নটা আমরা দেখতেছি যে পলিটিক্যাল পার্টি বা নতুন প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গায় কিন্তু এড়ায় যাওয়া হচ্ছে। এটা এড়ায় যাওয়ার একটা কারণ হতে পারে যে তারা হয়তো বা মনে করতেছেন যে কৃষক শ্রমিকের প্রশ্নটা আসলে তারা বামপন্থী হিসাবে পরিচিত হবেন, কারণ বামপন্থীরাই কৃষক শ্রমিকদের কথা বলে।
তো আমার মনে হয় যে এইটা ধরেন যে আগের সরকারও কিন্তু কৃষক শ্রমিক নিয়ে তাদের কিন্তু এক ধরনের অবস্থান ছিল, তারা কিন্তু মানে তাদের ক্ষমতা যে মানে লেজিটিমেট ছিল যে কোনোভাবেই হোক, কোনো না কোনোভাবে তো একটা লেজিটিমেসি তাদের ছিল, এটা কিন্তু নানা পক্ষ থেকে এটা সরবরাহ করা হয়েছে এই জিনিসটা। তো তাদের ডিসকোর্সের মধ্যে কিন্তু এটা ছিল, তাদের আলাপের মধ্যে এটা ছিল। কিন্তু আমরা দেখতেছি যে নতুন যে নয়া বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেখানে এই প্রশ্নটা উপেক্ষিত থাকতেছে। আমি মনে করি যে এটা একটা দুর্বলতা, এই নতুন পলিটিক্যাল প্ল্যাটফর্মের বা নতুন আলাপের এটা একটা দুর্বলতা। আপনি দেখেন মুভমেন্টে যারা মারা গেছে বেশিরভাগই কিন্তু শ্রমিক শ্রেণীর মানুষ, শ্রমজীবী মানুষ। আমি সাভারে আমি যেটা দেখছি, একজন আহত হয়েছিল আমার পরিচিত একজন, আমার ছোট ভাই। তো সেই সময় আমি এনাম মেডিকেলে ছিলাম। তো ওইখানে দুপুরের দিকে ডেড বডি আসলে একটা মাছ বাজারে গুলি খেয়ে মারা গেছে, এবং হচ্ছে যে পেশা দেখেন মাছ ব্যবসায়ী, মাছ বিক্রেতা, সরাসরি শ্রমিক না, কিন্তু সেও কিন্তু শ্রমজীবী মানুষের পার্ট। তারপরে আরও বিষয় হইতেছে যে রাজমিস্ত্রি কাজ করে ঘরে ফিরতেছিল, গুলি খেয়ে মারা গেছে। এ ধরনের কিন্তু অনেক ঘটনা ঘটছে। তো এখন বিষয়টা হচ্ছে যে শ্রমিক শ্রেণীর মানুষ কেন রাস্তায় নামলো। আপনি যাত্রাবাড়িতেও দেখেন সেখানেও যারা মারা গেছে শ্রমিক শ্রেণীর মানুষ বেশি। তো এখন এই আলাপটা তোলা দরকার, কারণ হইতেছে যে তারা দেখছে যে তাদের এই যে 15 বছরের যে শাসন, এই শাসনে তাদের জীবনযাত্রার মান বাড়ে নাই, তাদের বেতন বাড়ে নাই, কিন্তু তাদের বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনতে হচ্ছে, তাদের খাবারের খরচ বেড়ে গেছে, তাদের বাসা ভাড়া বেড়ে গেছে। তো এইটার কিন্তু একটা মানে আক্ষেপ তাদের ভিতরে ছিল। সমস্যা তো শুধু ছাত্রদের না, এখানে যতগুলা পেশার মানুষ নামছে, যতগুলো শ্রেণীর মানুষ নামছে, তাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু সমস্যা ছিল, শ্রেণীগত সমস্যা ছিল, কিছু সংকট ছিল। তারা কিন্তু এইটা নিয়ে অতিষ্ঠ হয়ে কিন্তু তারা রাস্তায় নেমে আসছে। সুতরাং এই সমাধানটা তো করতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই সমাধানের দিকে যাইতে হবে। তো এখন যখন আমি বলতেছি যে সর্বস্তরের জনগণ, তখন আমি বলতেছি যে হ্যাঁ আমি সবারই সমস্যার সমাধান করবো, কিন্তু শ্রমিক এবং কৃষক প্রশ্নটা অবশ্যই এখানে আলাদা প্রশ্ন। আপনি এইটাকে আলাদা প্রশ্ন হিসেবে আপনি ডিল না করে আপনি সমাধান করতে পারবেন না, কারণ শ্রমিকরাই হচ্ছে উৎপাদক শ্রেণী, কৃষকরাই হচ্ছে উৎপাদক শ্রেণী। এর বাদবাকি যে রাষ্ট্র আছে, যে রাষ্ট্র ব্যবস্থা আছে, আমলাতন্ত্র বলেন, সেনাবাহিনী বলেন, এরা কিন্তু উৎপাদক শ্রেণী না। আপনি সরকারি চাকরিজীবী বলেন, এরা কিন্তু উৎপাদক শ্রেণী না, এরা হচ্ছে ম্যানেজার ক্লাস, এরা ম্যানেজমেন্টের কাজ করে। সুতরাং আপনি উৎপাদক শ্রেণীর সংকটকে আপনি যদি আড়াল করতে চান, আপনি যদি উৎপাদক শ্রেণীর সংকটকে যদি গুরুত্ব না দেন, তাহলে এইটা কিন্তু নতুন ধরনের সংকট তৈরি করবে, যেটা আমরা অলরেডি দেখতেছি যে আসলে সাভার অঞ্চলে কিন্তু বিক্ষোভ হচ্ছে, শ্রমিক বিক্ষোভ হচ্ছে। তো সরকারের এটা প্রথম কাজ এটা ছিল, শ্রমিকদের সাথে কথা বলা দরকার ছিল, ব্যাপক ডায়ালগের দরকার ছিল, শ্রমিকদের কী সমস্যা সেটা শোনা দরকার ছিল। কারণ আপনি যদি শ্রমিক আন্দোলন হয়, শ্রমিক অসন্তুষ্ট হয়, এখানে উৎপাদন ব্যাহত হবে, এখানে ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে, মোটা দাগে কিন্তু সর্বস্তরের জনগণই এখানে কিন্তু ঝামেলায় পড়বে। সুতরাং শ্রমিক প্রশ্নকে আপনি সর্বস্তরের জনগণের ছাতার ভিতর দিয়ে আপনি এটা আড়াল করলে এটা কিন্তু ভুল সিদ্ধান্ত হবে, ভুল অ্যাপ্রোচ হবে। তো আমি মনে করি যে এইটা জাতীয় নাগরিক কমিটির একটা দুর্বলতা। তারা সমাজের যেই সক্রিয় যে উৎপাদক শ্রেণী, সেই উৎপাদক শ্রেণীর প্রশ্ন তারা বারবার এড়ায় যাচ্ছে, তারা সেই আলাপটা এখানে আনতেছে না। তো আমার মনে হয় যে এইটা একটা আলাপ থাকা দরকার। আমি আরাফাত তার কাছে জানতে চাইবো যে আমরা জাতীয় নাগরিক কমিটি আসলে অনেক ধরনের সংস্কারের কথাই তারা বলছেন এবং আমরা শুনেছি, কিন্তু আসলে যেটা রানা একভাবে বললেন আসলে যে একভাবে যখন আপনি কৃষক শ্রমিকের কথা সরাসরি উল্লেখ করছেন না, যদি আপনি ট্যাগ খেয়ে যান এই ভয়ে বা হোয়াট এভার, কিন্তু তো সেই জায়গাটা ধরেও আরেকটা প্রশ্ন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের সংস্কারের কথা আমরা শুনছি বটে, কিন্তু আপনি কি মনে করেন যে অর্থনৈতিক সংস্কার ছাড়া আসলে রাষ্ট্র সংস্কারের কোনো সম্ভাবনা বা কোনো পসিবিলিটি থাকে? অর্থনৈতিক সংস্কার ছাড়া তো আসলে কোনোভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না। তো রাষ্ট্র আমরা সারা দিন চলি এবং যা কিছু করি সবই হলো যে একটু ভালো খেতে পারবো, ভালো থাকতে পারবো কীভাবে সেটার উপরে নির্ভর করছে আর কি, এবং সারাদিন ওটার জন্যই দৌড়াচ্ছি। এবং সেটার সংস্কার ছাড়া হলো যেই এখানে রাষ্ট্রের হলো যে আমরা সুসংহত আচরণ করব এবং হলো যে সভ্য হব, সেটা তো কোনোভাবেই চিন্তাও করা যায় না। এখন অর্থনৈতিক সংস্কার, কৃষক শ্রমিক এখানে প্রতিনিধি নেই। এখন এখানে যদি আমি দেখি যে বাংলাদেশের হলো যে বিগত সমস্ত সরকারই এখানে হলো কৃষকদের সে হলো যে শত্রু ছিল, এখানে সেই শ্রমিকদের শত্রু ছিল। এখন এই শত্রুরা হলো যে এখন যখন জাতীয় নাগরিক কমিটি হচ্ছে সেখানে তাদের কোনো প্রতিনিধি আমরা দেখলাম না। এবং সবচেয়ে এটা হলো যে একটা ভয়ঙ্কর বিষয় যে হলো যে এখানে আন্দোলনের ভিতরে যে শ্রমিক এবং পেশাজীবী হলো যে খুন হয়েছে, বিশেষ করে শ্রমিকরা খুন হয়েছে, ভাসমান শ্রমিকরা খুন হয়েছে, এবং যাত্রাবাড়িতে যে খুন হয়েছে সেখানে শ্রমিকের পরিমাণ বেশি। এখন এই পরিমাণ শ্রমিক খুন হওয়ার পরেও আমরা সেটাকে বলছি ছাত্র
জনতার অভ্যুত্থান এবং ছাত্ররা খুন হয়েছে, আমরা কিন্তু ছাত্র শ্রমিক খুন হয়েছে এই কথাটা বলতে পারতেছি না। সুতরাং আমাদের আন্দোলনে আমরা তাদেরকে স্টেক হোল্ডার দিতে পারতেছি না। যে এখানের যখন প্রথম দিকে যখন শুক্রবার এখানে যখন মিরপুর এলাকাতে গোলাগুলি হলো, এখন ওই গোলাগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু শ্রমিক মারা গেছে, এবং মারা গেছে কিছু লোকজন মারা গেছে, যেমন একজন আমার পরিচিত বন্ধুর যিনি মারা গেলেন, তো উনি হলো যে আসলে বেকার ছিলেন। হ্যাঁ, তো উনি বেকার ছিলেন এবং ওনার যে ক্ষোভ এই জায়গা থেকেই উনি গেলেন। এখন একজন বেকার কিন্তু আসলে সে আসলে আমরা যদি ক্যাটাগরাইজ করি তিনি আসলে শ্রমিক, তিনি আসলে একটা কাজ চান। এখন তো এই যে শ্রমিকরা হলো যেই জাতীয় কমিটির স্থান পেল না এবং একটা কৃষক স্থান পেল না, এবং কৃষি সমস্যাগুলো আসলে একজন যিনি কৃষিকাজ করতেছেন, যিনি কৃষিকাজ সবসময় করেন, উনি জানেন যে আসলে কি হচ্ছে। তো এখানে আমরা তো বিগত সময়ে দেখেছি যে হলো যে এখানে সার পাচ্ছে না, এখানে হলো ধানে আগুন ধরিয়ে দিচ্ছে, ফসলের দাম পাচ্ছে না, রাস্তায় হলো যে দুধ ঢেলে দিচ্ছে, আলু ঢেলে দিচ্ছে, হ্যাঁ সমস্ত, এবং হলো যে অনেক বড় সিন্ডিকেট এখানে আছে। এখন ওনারা বলছেন সিন্ডিকেট ভেঙে দিবেন। এখন কৃষক প্রতিনিধি যদি জাতীয় প্রতিনিধিতে না থাকে এবং কৃষক যদি তার সমস্যাটা না ধরতে পারে, তাহলে উনি কোত্থেকে সিন্ডিকেটটা ভাঙবেন? আসলে এই সিন্ডিকেট যতক্ষণ না পর্যন্ত এখন কৃষক শ্রমিকের প্রতিনিধি এখানে যে সরকারে একদম জাতীয় কমিটি না, এখানে সরাসরি খোদ কৃষক এবং শ্রমিকের প্রতিনিধি যতক্ষণ না সরকারে থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে এখানে কোনো সিন্ডিকেট ভাঙবে না। কারণটা হলো যে আমি যেই শ্রমিকটার কথা বলছি সেই শ্রমিকটা হলো যেই বাড়িতে যাচ্ছে, সে তখন কৃষক, সে যখন হলো যে কৃষিকাজ শেষ হয়ে গেছে শহরে আসছে তখন সে হলো যে শ্রমিক হচ্ছে। আবার সে যখন এখানে গার্মেন্টসে কাজ করে, সে যখন ছুটিতে যায় তখন সে আসলে কৃষিকাজ করে। সুতরাং এখানে শ্রমিক এবং কৃষক হলো যে এক ধরনের যৌথ আত্মা সম্পর্ক আর কি, সেই শ্রমিক এবং কৃষকও, এবং তার আসলে ওইভাবে কোনো, আমি যদি বলি সেই শ্রমিক আবার কৃষক এই ধরনের কোনো সত্তা নাই আসলে। এখন এদেরকে হলো যে যৌথভাবে যদি এরা যদি জাতীয় মানে সরকারেই থাকতে হবে তাদেরকে। এখানে খোদ যেই লোকটা কৃষিকাজ করতেছে তাকেই সরকারে আনতে হবে, যে হলো যে না ঠিক আছে আমি কৃষিকাজ বুঝি তাই আমি আসলাম, আসলে সে আসলে উনি বুঝবেন আসলে পরিশ্রম করলে কি হয়। আমি হলো যে মেধাভিত্তিকভাবে অনেক কিছু করতে পারতেছি, কিন্তু আসলে পরিশ্রম করলে আমার অনেক কিছুই পরিবর্তন হয় আর কি। তো ওই জায়গাটা থেকে আসলে ওই ধরনের কোনো প্রতিনিধি আমরা দেখছি না, যারা হলো যে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরাসরি এখানকার যদি কৃষি নিয়ে বলতে চাই সেটা তো হলো যে আসলে এত কথা সেটা বলে শেষ করা যাবে না। এবং এখানকার কৃষি যে আমি যদি বলি যে এখানকার কৃষি ধ্বংসের সাথে বর্তমান যে ব্যবস্থাটা এখানে সরকার আছে, আমরা জানি এখানে হলো যে পশ্চিমা দেশগুলো এখানে হলো যে আমাদেরকে এই সরকারকে সমর্থন দিয়েছে। তো আমি যদি প্রশ্ন করি যে এখানকার পশ্চিমা সরকারগুলাই এখানকার কৃষি ব্যবস্থা ধ্বংসের সাথে অনেকখানি এবং অধিকাংশভাবে জড়িত ছিল এখানকার পশ্চিমা সরকারগুলো, যারা এখানকার কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখন তাদেরকে যখন আমরা জাতীয় সরকার বলছে সমর্থন দিয়েছে, আমরা তাদেরকে প্রশ্নটা করতে চাই যে আপনারা যে বিগত সময়ে আমাদের এখানকার কৃষি ধ্বংস করে দিয়েছেন এবং এখানকার প্রকৃতি ধ্বংস করে দিয়েছেন সামগ্রিকভাবে, এটার জবাবদিহিতাটা একজন কৃষক করতে পারে। এবং যিনি হলো যে আসলে তত্ত্ব নিয়ে কথাবার্তা বলছে, সামগ্রিক কথা বলছে, উনি সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, কিন্তু আমরা যৌথ সমন্বয় চাই এই কৃষকের, যিনি এই জিনিসটা হলে তত্ত্বগতভাবে বুঝেন এবং যেই কৃষক এখানে হলে কৃষিকাজ করছে, পরিশ্রমটা করে উনি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং ওই সমন্বয়টা না হলে এবং যেই শ্রমিক এখানে হলো যেই খুব ভয়াবহ মানবেতর জীবনযাপন করে, আসলে তাদের কোনো প্রকার কোনো কিছু নেই, এবং সেই শ্রমিকটার প্রতিনিধি আসলে না থাকলে এটা কোনোভাবেই এখানে ওনারা যেটা বলছেন যে একজন যে উপদেষ্টা বলেই দিলেন যে এখানে শ্রমিকদের ভিতরে হলো যেই ছাত্রলীগ ঢুকে গেছে, আওয়ামী লীগ ঢুকে গেছে। আসলে এটা কোন ধরনের কথাবার্তা যে আওয়ামী লীগ এখন যে আপনার সমস্ত সবাই হলো যে তার দাবি দাওয়া দিচ্ছে, কথা বলছে, সে তো একজন শ্রমিক কথা বলবে না। আমি তো যেটা মনে করছি সেটা হলো শ্রমিকরা অনেক বেশি ধৈর্য দেখিয়েছে, কৃষকরা অনেক বেশি ধৈর্য দেখিয়েছে, তারা এখনও পর্যন্ত কোনো কিছু বলছে না, তারা এখনও পর্যন্ত কোনো দাবি দাওয়া দেয়নি ওইভাবে, তারা এখনও পর্যন্ত এই সরকারকে অনেক বেশি পরিমাণে সহযোগিতা করছে, এবং এই সরকারকে যে সহযোগিতা করছে তার প্রমাণটা হলো তারা এখনও পর্যন্ত ঐক্যবদ্ধভাবে ওই ধরনের কিছু হয়নি। কিন্তু এখানে কি হয়েছে, এখানে কিন্তু উপদেষ্টারা আগেই বলা দরকার ছিল এখানে যে বিগত সময়ের যে শ্রমিক দমন নিপীড়ন হয়েছে এবং যার যে সমস্ত শ্রমিক নেতাকে খুন করা হয়েছে, শ্রমিকদেরকে খুন করা হয়েছে, এবং এদের বিচারের জন্য ওনাদের আগে থেকেই বলা দরকার ছিল এবং সেটার ব্যবস্থা নেওয়ার জন্য শ্রমিকদেরকে বলার দরকার ছিল তাদের কাছে কি কি এভিডেন্স আছে এবং তারা যা যা জানে। এখন ওনারা এই ধরনের কথাবার্তা না বলে যারা মজুরির জন্য আসছে তাদেরকে বলা হচ্ছে এখানে আওয়ামী লীগের লোক দোষর, এবং এটা তো আসলে কি এটা তো ওই প্রক্রিয়ায় যেটা আওয়ামী লীগ যেটা করতো সেই প্রক্রিয়ার দিকে যাচ্ছে।
এখন সর্বোচ্চ যদি আপনার সংকট থাকে, তাহলে সেই ক্ষেত্রে হলো যেই শ্রমিকদেরকে যতটুক হলো যে এই মুহূর্তে তাদের যতটুক জীবিকার জন্য যতটুক দরকার সেই ব্যবস্থাগুলো তো সামগ্রিকভাবে এখানকার নাগরিক কমিটি সহ শ্রমিকদের গণকমিটি এটা করতে পারে। যে শ্রমিকদের একটা সংকট আছে যে আপনি বেতন দিতে পারছেন না, আপনার বেতন কম, হ্যাঁ, তাহলে সে ভালো খেতে পারছে না, তাহলে শ্রমিক গণকমিটি ঠিক করবে কিভাবে একজন শ্রমিক হলো যেই ঠিক ন্যূনতম পুষ্টিমান খাদ্য খেতে পারে, সেটা সেই শ্রমিক গণকমিটি ঠিক করবে যে হলো যে এটা হচ্ছে কেন হচ্ছে না। এখন সেখানে হলো যে আমরা দেখছি বাজার সিন্ডিকেট শ্রমিক এলাকাগুলোতে আবার দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু একটা কৃষক তো চায় না তার সন্তান ঢাকা শহরে সেই টাঙ্গাইলে থেকে সে হলো যে কৃষিকাজ করতেছে, এখানে ঢাকায় এসে সেটার দাম 3 গুণ হয়ে যাচ্ছে। এখন সেটা তো একজন কৃষক এবং শ্রমিকের সমন্বয় হলে এই যে মুনাফাখোর ব্যবস্থাটা সেটা তো ভেঙে যেতে পারে। এখন এই মুনাফাখোর ব্যবস্থাটা তো আপনারাই রাখছেন। যদি শ্রমিক এবং কৃষকের গণকমিটি হয় তাহলে এই মুনাফাখোর ব্যবস্থাটা থাকে না। আসলে আমার অভিমত হলো যে এটা, এখানে প্রথম হলো শ্রমিক গণকমিটি ঠিক করবে, তারা মানে ব্যাপারটা হলো যে তাদেরকে বলা হচ্ছে তারা অবিবেচক, এবং তারা হলো যে যদি হয় তারা হলো যে শ্রমিকরা বেতন চাবে হলো 50,000 টাকা, হ্যাঁ, তারা আসলে এটা কোনোদিন চায় না। আসে তারা হলো পরিশ্রমটা করে আনন্দ পায়। একজন শ্রমিক কৃষক হলো পরিশ্রমটা করে আনন্দ পায়, সেও আপনাকে এবং অন্যকে খাওয়াইতে আনন্দ পায়। তার বিষয়টা হলো যে এখানে সে আপনাকে পরিশ্রম করে খাচ্ছে, সেখানে সে খাওয়াইতে সে আনন্দ পাচ্ছে, এবং সে এই আনন্দের জন্য আসলে সে খুবই কম চাচ্ছে। সে চাচ্ছে যে আমি যে আনন্দটা কাজ করে যে আনন্দ পাচ্ছি সে আনন্দটাতে যেন হলো যে আপনি ভাগিদার হচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমার যেন একটি মানে জীবনের ন্যূনতম যে চাহিদা সেটা যেন নিশ্চিত হয়। এবং ন্যূনতম চাহিদার যদি বলি সেটার বাইরে সে কিন্তু আসলে খুব বেশি পরিমাণে চায় না। সে জানে হলো যে এই রাষ্ট্রের কতটুকু দেওয়ার ক্ষমতা আছে সেটা সে জানে, সে শুধু জুলুমটা বন্ধ করতে চায়। আমরা জানি যে আসলে আওয়ামী লীগ আমলে প্রায় বাংলাদেশে বেশিরভাগ অর্গানাইজেশন শ্রমিক আপনার কলকারখানা থেকে শুরু করে বেশিরভাগ অর্গানাইজেশনই সরকারি বেসরকারি যাই বলেন, আপনার কোথাও কিন্তু ট্রেড ইউনিয়ন করার কোনো অধিকার নাই, বেশিরভাগ জায়গায় নাই। এবং সবচেয়ে শোচনীয় যেটা আমি বলবো আপনার আলাপের প্রেক্ষিতে, যে আসলে আমাদের যে আন্তর্জাতিক আইন অনুযায়ী যে বাংলাদেশের আসলে ন্যূনতম যে মানে মজুরি, শ্রমিকের যে ন্যূনতম মজুরি, সেটার কিন্তু আসলে কোনো কিচ্ছু মানা হয় না। এদেশের কোনো আপনার প্রতিষ্ঠান কিংবা কলকারখানা যা কিছু আছে এখানে এরকম কোনো কিছু আসলে এখানে মানা হয় না। এবং আরেকটা কথা আমি এখানে একটু উল্লেখ করতে চাইবো, সেটা হচ্ছে আমরা যেমন অবশ্যই সেটা প্রশংসাযোগ্য যে আমরা যখন দেখি যে আসলে আমাদের ভোক্তা অধিকারেরা যখন আমাদের ঢাকা শহরের বিভিন্ন আপনার বাজারে গিয়ে দরদাম চেক করছেন কিংবা দাম বাড়লো কিনা এটা দেখছেন বা বিভিন্ন কিছু দেখছেন, কিন্তু সবচেয়ে মানে এই জায়গাটা সবচেয়ে বড় লুফলটা যেটা, ওনারা কিন্তু কখনো কৃষকের কাছে যান না, যেটা আপনি উল্লেখ করলেন যে মধ্যস্বত্বভোগীরাই যে আসলে আপনার গ্রামে একটা টমেটো সে বিক্রি করছে 15 টাকা, ঢাকা শহরে আমরা এসে কিনছি 60 টাকায়, মাঝখানে 30 টাকা নিচ্ছে কে আসলে। তো এই জায়গাগুলো যদি আমাদের ভোক্তা অধিকারকেই আমি আসলে এখান থেকে একটা আহ্বান জানাবো যে আপনারা এই জিনিসগুলা একদমই কৃষকের কাছে যান, একদমই শ্রমিকের কাছে যান, গিয়ে তাদের অবস্থাটা আসলে একটু বোঝার চেষ্টা করেন এই জিনিসগুলো। এবং কি আমি প্রধানত এখানে আমি দাবি করবো যে কৃষকদের কথা, যে আপনার জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম নিয়ে তো আমাদের মধ্যবিত্ত এবং প্রায় দেশের সর্বস্তরের মানুষই আমরা বিরাট সাফারার এটা নিয়ে। তো সেই জিনিসের যদি গভর্নমেন্ট থেকে আসলে নিশ্চিত করতে হয়, প্রাথমিকভাবে আপনারা যেটা করতে পারেন যে আপনারা আসলে কৃষকের কাছে যান, সেইটা কোন প্রসেসে আসলে ঢাকা শহর পর্যন্ত আসে কিংবা গ্রাম থেকে একটা কৃষকের ক্ষেত থেকে শুরু করে সেটা যেই প্রসেসটার মধ্যে আপনার আমাদের শহরে আসে, কিংবা সেটা ঢাকা শহর হোক বা চট্টগ্রাম শহর হোক বা দেশের বড় বড় যে মফস্বল শহরগুলো আছে যাই হোক, সেসব জায়গায় কী তরিকায় আসতেছে এবং আপনার এখানে কৃষকের ন্যায্য পাওনা আসলে তারা কোন লেভেলে পাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে যদি আপনারা আসলে খুবই সিরিয়াসলি না দেখেন তাহলে কিন্তু এইটা এক ধরনের আই ওয়াশিং। আপনারা ঢাকা শহরে, হ্যাঁ আপনাদের আন্তরিকতা আমরা বুঝতে পারছি যে আপনারা খুবই আন্তরিক, খুব ভালো, এবং এর মধ্যে তো অনেককে আমরা চিনিও ব্যক্তিগতভাবে। আমরা মিডিয়ায় যেমন তাদের অনেক উদ্যোগ আমরা দেখতে পাই, এবং যারা এই সমস্ত জিনিসে প্রচেষ্টা করছেন তাদের অলমোস্ট সবারই আমরা ফেস চিনি। কিন্তু খুব স্বাভাবিক কাণ্ডজ্ঞান দিয়ে যদি আমরা জিজ্ঞেস করি যে 2জন লোক আসলে 2-3জন লোককে আমরা তো মূলত দেখি, মানে ভোক্তা অধিকারের কথা বলছি আমি, তো ওনাদেরকে দিয়ে আসলে দেশের এই যে সামগ্রিক বা আরাফাত তারা যেই জিনিসগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করলেন, এইসব জিনিসের আসলে মানে কীভাবে আসলে এটা নিশ্চয়তা আমরা পেতে পারি বা কৃষক পেতে পারেন তার ন্যায্য মূল্যের নিশ্চয়তা, সেটা আসলে আমাদের পক্ষে আসলে বোঝা খুবই কঠিন। তো আমি সামগ্রিকভাবে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব যে বাংলাদেশের নতুন দিন আপনার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আসলে বাংলাদেশের মানুষ নতুন দিনের যে স্বপ্নটা দেখছে, সেটাতে যদি আসলে মানে আপনার কৃষক বা শ্রমিক যদি সেটা
আসলে তাদের ন্যায্য যে পাওনা বা শ্রম আপনার যে মজুরি কিংবা কৃষকের যে ন্যায্য পাওনা তারা যদি না পান, তাহলে আসলে আমাদের এই বিপ্লব আসলে শুধু আমরা ছাত্র আর জনতা ওই মধ্যবিত্তের বিপ্লব আকারে বললে আসলে এটা একটা বিরাট হিপোক্রেটিক্যাল স্ট্যান্ড হয়ে আমাদের সবার জন্যই থেকে যাবে, এবং আমরা অচিরেই প্রায় 1 বছরের মধ্যে আমরা বুঝতে পারবো যে আসলে সেটা কিভাবে জনগণের আপনার কোনো রকমেরই আসলে গুণগত পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে। তো আমি এই পর্যায়ে আসলে আপনার রানার কাছ থেকে জানতে চাইবো যে আমরা আসলে জাতীয় কমিটির তো অনেক রকমের সীমাবদ্ধতা বা সমালোচনা করলাম। আমার কাছে নিজে ব্যক্তিগতভাবে যেটা ইন্টারেস্টিং মনে হয়েছে যে ওনারা বলছেন যে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য তারা এক ধরনের গণভোটের মাধ্যমে জনগণের সঙ্গে বা সবার সঙ্গে আলোচনার প্রস্তাব তারা একটা প্রস্তাব তারা রেখেছেন। তো এই বিষয়ে আসলে আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন? সরকারের এখন অন্তর্বর্তীকালীন সরকারের যেটা আমাদের প্রাইমারি কাজ সেটা হচ্ছে যে দেশে স্টেবিলিটি আনা, ঠিক আছে। এরপরে আপনি সংবিধান আলাপ করতে পারেন, সেটা কোনো সমস্যা না। এখন সংবিধান প্রশ্নটাকে যতটা বড় করে দেখা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ধরেন যে এরকম একটা মানে এটার শ্রেণী রাষ্ট্রই বলা যায় আর কি, যে এটা একটা নির্দিষ্ট শ্রেণীর পারপাস সার্ভ করে। তো সেইখানে আসলে আমি মনে করি যে এটা একটা পলিটিক্যাল কালচার এইখানকার। পৃথিবীর অনেক দেশে কিন্তু সংবিধান নাই, সংবিধান লিখিত কোনো সংবিধান নাই, কিন্তু তারপরেও কিন্তু তারা ফাংশন করতেছে, চলতেছে। তো সংবিধানের চেয়েও বড় প্রশ্ন হইতেছে যে আসলে আপনি যে শাসনতন্ত্র থাকবে বা যেটা থাকবে সেইটা আসলে জনগণের স্বার্থ কতটুকু রক্ষা করতে পারবে, মানে আপনার শাসন ব্যবস্থাটা আসলে কতটুকু ডিসেন্ট্রালাইজড, কতটুকু গণবান্ধব, এটার উপরে ডিপেন্ড করতেছে। আমাদের যে এখনকার যে সংবিধান যেটা আছে, যেটার আন্ডারে এই সরকার শপথ নিল, সেই সংবিধানেও কিন্তু অনেক ভালো ভালো কথা লেখা আছে। তারপরেও কিন্তু একটা স্বৈরশাসন কায়েম হয়ে গেছিলো 15 বছর ব্যাপী। সুতরাং আমি মনে করি যে এখানে সংবিধানের চেয়ে বড় আলাপটা হইতেছে যে এখানে শাসনটা ডিসেন্ট্রালাইজড কিনা, সেই আলাপে আমার মনে হয় আগে যাওয়া দরকার। শাসন ব্যবস্থার মানে বিকেন্দ্রীকরণ সেটা দরকার। এই পর্যায়ে আমি আসলে আপনাদের দুইজনের কাছেই আসলে একটা একই প্রশ্নই করব আপনাদের দুইজনের কাছে, যে জাতীয় নাগরিক কমিটি প্রস্তাবিত যে আপনার যে 8 দফা আমরা কর্মসূচি দেখতে পেলাম, তো এই জিনিসটার আপনারা সংকট এবং সম্ভাবনা মানে সামগ্রিকভাবে কীভাবে দেখেন আর কি, আমি তার আগে আলাপ করার জন্য অনুরোধ করব। তো এইখানে আমি একটু প্রথমে একটা জিনিস বলতে চাই। তা ওনারা লাস্ট যে পয়েন্টটা বললেন সেটা হলো যে গণভোটের মাধ্যমে এখানকার সংবিধান প্রণয়ন করবেন। তো এখানে হলো যে বাংলাদেশে আবার ফরহাদ মাজার বলছেন যে হলো যে সংবিধান ছাড়া হলো যে অনেক দেশ চলে। হ্যাঁ, আমরা জানি সংবিধান ছাড়া অনেক দেশ চলে, কিন্তু আসলে কি বাংলাদেশ সংবিধান ছাড়া চলতে পারবে কি না, এই বাস্তবতাটা হলো যে দেখা দরকার আমাদেরকে। যে আমার কাছে মনে হয় বাংলাদেশে যে পরিমাণে হলো যে নৈরাজ্য আছে এখানকার, আমাদেরকে কাজ করতে হয়। এরপর একটা বন্যা আসে, এরপর একটা দুর্যোগ আসে, এরপর একটা খুন হয়, এরপর সড়কে হয়, নানান প্রকারের নানান নৈরাজ্যের ভিতরে আমাদেরকে থাকা লাগে। তো এই সমস্ত থাকার কারণে সেটা হলো যে তখন রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে তারা কোন চিপা দিয়ে কি করতেছে সেটা আমরা আসলে বুঝতে পারি না, এবং তারা সবসময় এই চিপাগুলা দিয়েই তারা সংবিধান থাকা অবস্থায় নানান কিছু করে ফেলেছে। সুতরাং এখানে আমার কাছে মনে হয় একটা সংবিধান লাগবে, কিন্তু ওনারা যে এখনই যে সংবিধানে যে আলাপটা তুলতেছে আমার কাছে এটাতে মনে হয় যেন একটা বড় সমস্যা আছে আর কি। এখন গণ অভ্যুত্থান হওয়ার পরে আমরা সবাই হলো যে গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করছি, সবাই হলো যে এখানকার জাতীয়ভাবে বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে চাচ্ছি। তো আমার যে জিনিসটা মনে হচ্ছে এইখানে প্রথমে যেটা দরকার সেটা হলো যে এখন যেহেতু সংবিধান নাই, যেহেতু সংবিধান এক প্রকারে হলো যে এখানকার গণ অভ্যুত্থান করে আমরা সংবিধান বাতিল করে দিয়েছি, সেই তাহলে সেখানে এখন যে জাতীয় প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের যে জাতীয় স্বার্থ আছে এবং আমাদের ব্যক্তিগত যে স্বার্থ আছে এবং কালেকটিভ যে স্বার্থগুলো আছে, এই স্বার্থগুলোর সাথে হলো যে আমরা যৌথভাবে কীভাবে মার্চ করছি। আমি আমার জায়গা থেকে আমি আমার যে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করি ওই প্রতিষ্ঠানগুলোকে কতটুকু ঠিকমতোভাবে চলছে, ওই প্রতিষ্ঠানগুলো ঠিকমতোভাবে চলছে কি না। এখন এই পরীক্ষা নিরীক্ষার ভিতরে যেতে হবে যে হলো যে ঠিক আছে সংবিধান নেই, কিন্তু আমি কি আমার প্রতিষ্ঠান চালাইতে পারছি কিনা। তাহলে আমি যদি আমার প্রতিষ্ঠানগুলো চালাইতে পারি তাহলে আমার কাছে মনে হয় এটা একটা ন্যূনতম অন্তত 2 বছর যে জনগণ হলো যে জনগণের প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে, যেখানে যেখানে সংকট দেখা দিচ্ছে সেখানে সেখানে সমাধান করছে। তাহলে ওই প্রক্রিয়া যখন প্রতিষ্ঠানগুলো জনগণের হয়ে উঠবে, জনগণ প্রতিষ্ঠানের হয়ে উঠবে, তারপরে হলো যে এটার যে এই যে কার্যক্রম হয়েছে তার ভিত্তিতে এখানে একটা সংবিধান লিখিত হবে। কিন্তু এখনই আপনি উপর থেকে একটা সংবিধান চাপিয়ে দিলেন, সেই সংবিধান আসলে আগের সংবিধানে, সেটা 72-এর সংবিধানে, যেটা হলো যে মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা ঘটনার ভিতর দিয়ে আমরা সংবিধান পেয়েছি, সেটা কিন্তু 2 বছরের মাথায় সেটা বাতিল হয়ে গেছে।
সুতরাং এই যে সংবিধান আপনি দিবেন, সেই সংবিধান যে বাতিল হয়ে যাবে না, এবং ওই বাতিলের সময় যে আমি আমার অন্য কাজে ব্যস্ত থাকবো এবং সেখানে প্রতিক্রিয়া জানানোর মতো অবস্থা আমার থাকবে না, সেটা হলো যেই আমরা অতীতের সমস্ত ঘটনা থেকে আমরা জানি যে হলো যে আমার ওই সময়টা থাকে না যে আমি প্রতিক্রিয়া জানাবো। সুতরাং এইখানে যে এই সময়টার ভিতরে প্রতিষ্ঠানগুলো জনগণের হতে হবে, জনগণ প্রতিষ্ঠানের হয়ে যাবে, এবং তারা হলো যে তাদের সিদ্ধান্ত নেবে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কী হচ্ছে, এবং এর ভিত্তিতে হলো সংবিধান রচিত হবে। না হলে উপর থেকে কোনো সংবিধান হলে সে আগের জিনিসই, সেটা হলো যে আসলে সেটা যতই গণতান্ত্রিক হোক, কিন্তু যেহেতু জনগণ গণতান্ত্রিক কাঠামোগুলোকে ব্যবহার করতে অভ্যস্ত হয়নি এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে ঐক্যবদ্ধ হয়নি, তাহলে সেটা আসলে ভিতরগতভাবে সেটা একটা ফ্যাসিস্ট উপাদান হিসাবে থাকবে এখানে। তো আমার কাছে মনে হয় জাতীয় কমিটির এই বিষয়টা, যদি জাতীয় কমিটি অনেকগুলা এখানে কথা বলছে, বিভিন্ন পেশাজীবী থেকে শুরু করে নানান জনের সাথে কথা বলবে, নানান কমিটি করবে, প্রতিবিপ্লব ঠেকাবে, তো এই সমস্ত কিছু ঠেকাতে হলে সমস্ত কিছু আগে জনগণের হতে হবে প্রতিষ্ঠানগুলোতে, এবং প্রতিষ্ঠান জনগণের হতে হবে। তার ভিত্তিতে এখানে সংকটগুলোর সমাধান হবে। না হলে যেটা আগের যে অবস্থা আছে সেই অবস্থায় আছে এবং কিছুদিন চলবে, কিন্তু পরবর্তীতে একটা লাভঝাপ নানান ঝামেলা দেখা দিবে, সেই ঝামেলাগুলো আসলে একই প্রক্রিয়া বিপ্লব ব্যাহত হবে আর কি। আমি একটা জিনিস বোঝার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানে যে বিভিন্ন পক্ষ, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, সাধারণ মানুষজন নানান পক্ষ এখানে অংশ নিচ্ছিল। এখন জাতীয় নাগরিক কমিটি কি একটা নতুন পলিটিক্যাল প্ল্যাটফর্ম হইতে যাইতেছে, নাকি এনারা গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেইটাকেই ধারণ করে বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়ের কাজটা করবে? তো এইটা আমার মনে হয় যে এই মুহূর্তের একটা জরুরি প্রশ্ন আর কি। তো এইখানকার যেটা সংকট হচ্ছে যে এই প্রশ্নটাকে তাদের আগে ক্লিয়ার করতে হবে, যে যদি তারা মনে করে যে তারা জাতীয় নাগরিক কমিটির ভিতর দিয়ে তারা নতুন পলিটিক্যাল প্ল্যাটফর্ম করবে, তাইলে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তাদের এক ধরনের প্রতিযোগিতা তৈরি হবে, যেটা হচ্ছে যে মানে এই রাজনৈতিক সিস্টেমের ভিতরে নতুন এক ধরনের পার্টি, নতুন আরেকটা পার্টি। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তারা যদি পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে থাকতে চায়, তাই মানে এমনি পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে ছাড়া তারা যদি একটা নাগরিক প্ল্যাটফর্ম হিসেবে, নাগরিক কমিটি হিসেবে যদি থাকতে চায়, তাইলে নাগরিক কমিটির আমরা যে ধাঁচটা দেখি যে তারা জনগণের অংশ না হয়ে তারা এক ধরনের সিভিল সোসাইটির পার্ট হিসাবে তারা অ্যাক্ট করে। তো সেই চরিত্র যদি থাকে তাইলে সেটাও কিন্তু খুব একটা গণবান্ধব চরিত্র হবে না। সুতরাং এইটা ভাবা দরকার। তা আমি মনে করি যে এইখানে আসলে এই 55 জনের কমিটির বাইরেও এখানে আরও বিপুল সংখ্যক মানুষের এখানে অন্তর্ভুক্তি দরকার, এবং হচ্ছে যে তাদের বিভিন্ন পক্ষের মানে দাবি দেওয়া বিভিন্ন কিছু বিশ্লেষণ করে তাদের যে কর্মসূচি আছে এটাকে আরও বেশি রিডিফাইন করা দরকার। কারণ হচ্ছে যে এইখানে অনেক ধরনের কথা আছে যেগুলো আসলে অন্তঃশাসন, যেগুলো যেমন এই যে সামষ্টিক অভিপ্রায়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এগুলো বিমূর্ত কথাবার্তা বলে লাভ নাই। মানে কনক্রিট কথাবার্তা বলতে হবে যে আমি কোন কোন জায়গায় চেঞ্জ চাই, কীভাবে চাই, এই জিনিসটা তাদের ক্লিয়ার করতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে এইখানে আমি যারা আছি এখানে অনেকে এই কমিটিতে যাদেরকে দেখতেছি আর কি, অনেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটিতে তারা বিভিন্ন ধরনের মুভমেন্টে তারা সক্রিয় ছিলেন, এবং এইখানে আমরা দেখতেছি যে সালমান আল মুক্তাদিরের মতো এখানে খুবই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তিনি এখানে অ্যাড হয়েছেন, প্রবাসী অনেক হচ্ছে স্টুডেন্ট এখানে অ্যাড হয়েছে, এইখানে হচ্ছে যে ছাত্রদলের একজন নেত্রীকেও আমরা দেখতেছি যে তিনিও এখানে আছেন। আমি জানি না শিবিরের কেউ আছে কি না, বা অন্যান্য যেমন বামপন্থীদের মধ্যে অনেকরাইকে দেখতে পাচ্ছি, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা। তো যেটা হচ্ছে যে বিভিন্ন যে নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, যে বিভিন্ন আগের যেই রাজনৈতিক বিভাজনগুলো সেটার বাইরে এসে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা আদৌ সম্ভব কিনা, মানে এই জিনিসটা আদৌ সম্ভব কিনা। মানে অভ্যুত্থানের বাস্তবতা এক, তখন মানুষের একটা জীবনের বিষয় থাকে যে আমার জীবন বাঁচাইতে হবে আগে, কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা আরেক রকম। তো আমি হচ্ছে যে এইটার মানে ঠিক মতো এটা ওয়ার্ক করবে কিনা আমি এটা নিয়ে একটু সন্দিহান। এটা আমার মনে হয় যে এটা বাংলাদেশের আরও অনেক মানুষের সন্দেহান, এটা একটা সংকট। আর সম্ভাবনা হচ্ছে যদি আপনারা নাগরিকের মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার এবং তাদের যেই হচ্ছে নাগরিক হিসাবে তাদের যেই অর্থনৈতিক যেই অধিকার, মানে বৈষম্যের বাইরে থাকা, মানে অর্থনৈতিক বৈষম্য বা অর্থনৈতিক শোষণের বাইরে থাকা, সেটা দ্বারা খুব বেশি নিপীড়নের শিকার না হয়, একটা ভালো জীবনযাপন করা, তাদের উন্নত জীবন মান, এইটা নিয়ে যদি আপনারা কথা বলেন তাহলে এটার ব্যাপক সম্ভাবনা আছে।
আজকের পডকাস্টের একদমই শেষের দিকে চলে এসেছি। তো আমি প্রথমে আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আরাফাত তারা এবং মুকররম রানাকে ধন্যবাদ দিতে চাইবো। শেষে আসলে এটা বলে শেষ করতে চাইবো যে প্রাথমিকভাবে আসলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের আজকের যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট ফর্ম হলো এবং এর মধ্যে আমরা দেখলাম যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নাহিদ আসিফ এবং কি পরবর্তীতে মাহফুজ আলম আপনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের। তো এখানে আমরা অনেক ক্রাইসিস নিয়ে আলোচনা করেছি, কিছু সম্ভাবনা নিয়ে আলোচনা হলো, কিন্তু সামগ্রিকভাবে আসলে ক্ষমতাকে প্রশ্ন করা সবসময়ই জরুরি। কারণ আমরা জানি যে আসলে একটা দেশের মধ্যে অনেক রকমের বিষয় চলে এবং আমি এখানে একটু আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূসের গতকালকের বক্তব্য আমরা সবাই শুনেছি যে উনি ওখানে একটা চমৎকার কথা বলেছিলেন যে আপনারা সবসময় আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন এবং হচ্ছে আমাদেরকে সমালোচনার মধ্যে রাখবেন। তো এইটা আসলে একদিক দিয়ে বাংলাদেশে যদি আমি একদম মানে ক্লাস বা সব কিছু বাদ দিয়েও বলি যে বাংলাদেশের আসলে ইতিহাসে এরকম মানে কোনো প্রধানমন্ত্রী কিংবা সরকারের প্রধান আসলে এরকম আলাপ আমরা কখনোই করতে শুনি নেই। তো সেই জন্য আসলে তাকে প্রাথমিকভাবে তো অবশ্যই একটা স্যালুট জানাতে হয় এবং আমরা আশা রাখবো যে সামগ্রিকভাবে আসলে দেখেন আমরা যখন এখানে আসলে কৃষক শ্রমিকের কথা বলছি, অনেকে আমাদের পডকাস্টে কমেন্টে জানাচ্ছেন যে আপনারা বামপন্থীতে এইসব বলছেন। এটা আসলে প্রাথমিকভাবে ভাই এসব বামপন্থী ডানপন্থীর কোনো বিষয়ই না। বিষয়টা হচ্ছে আপনি যখন একটা গণঅভ্যুত্থান করবেন, আপনি যখন সেটাকে বিপ্লব নাম দিচ্ছেন, আসলে সেই ফলাফলটা সকল মানুষের কাছে যাইতে হবে। এটা হচ্ছে খুবই কমন সেন্সিক্যাল একটা আইডিয়া। এখানে বামপন্থা ডানপন্থার কোনো কিছু নাই। একটা দেশের মধ্যে স্বাধীনতার 53 বছর পরে আমরা যদি দেখি আপনার গণহারে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত শ্রেণী কারা বা নির্যাতিত লোককে, তো আপনি নিজে যখন মধ্যবিত্ত হচ্ছেন, আপনার ঘাড়ে আসলে একটা কিছু আসলো, তখন আপনি প্রতিবাদ করলেন, কিন্তু আপনি নিজে বলছেন যে একটা ইনক্লুসিভ দেশ গঠন করবেন, যে সকল মানুষের প্রতিনিধিত্ব সেখানে থাকবে, কিন্তু আপনি সেখানে কৃষক শ্রমিকের কথা বলবেন না, আপনি অন্যান্য যতগুলো বর্গ আছে যারা নিপীড়িত, আপনি আদিবাসীদের কথা বলবেন না, হ্যাঁ আপনি ইসলাম যারা পালন করেন এর মধ্যে যারা মাইনরিটি আছেন, ইসলামের মধ্যেও তো মাইনরিটি আছেন, তাদের কথা আপনি বলবেন না, আপনি সুফিদের কথা বলবেন না, আপনি মাজার ভাঙার কথা বলবেন না। তো তাইলে তো সেটা ভাই ইনক্লুসিভ বাংলাদেশ হওয়ার কোনোই সম্ভাবনা নেই। তো আমাদের মানে মূল আলাপটা এটাই যে আসলে সামগ্রিকভাবে আমাদের এই গভর্নমেন্টের আসলে খুব বেশি দিন সময়ও হয় নাই, আমরা তাদেরকে আরেকটু বেশি সময়ও দিতে চাইবো, কিন্তু মানে আসলে শুরু থেকেই আসলে ক্ষমতাকে সবসময় প্রশ্নের উপরে রাখাটাই জনগণের জন্য সবসময় সুবিধাজনক এবং সেই জিনিসটা আমরা আহ্বান করবো যে দেশে এখন আমরা অনেক জায়গায় অনেক ধরনের নতুন উদ্যোগ দেখতে পাচ্ছি, অনেক কথাবার্তা দেখতে পাচ্ছি, যেটা বিগত আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় 17 বছরে আসলে করা কোনোভাবেই সম্ভব ছিল না। তো এটা একটা নতুন দিনের আসলে আগমনী বার্তা আমাদেরকে দিচ্ছে, কিন্তু সেই জায়গায় আমাদের অনেক কিছু নিয়ে সতর্ক থাকতে হবে। তো আজকে আমাদের পডকাস্ট থেকে আমরা সামগ্রিকভাবে যেটা বলতে চাইবো যে এই যে সামগ্রিকভাবে যে আজকে বাংলাদেশের একটা, যেটা ইউনূসও গতকালকে বললেন, প্রফেসর ইউনূসও গতকালকে বললেন যে বাংলাদেশের মানুষ এরকম সম্ভাবনার দ্বারে আগে কখনোই দাঁড়ায় নাই, সেটার সঙ্গে আমরা একদমই একমত। তা আমরা চাইবো যে আসলে সামগ্রিকভাবে এই বিপ্লবের সুফলটা বা গণঅভ্যুত্থানের সুফলটা সকল মানুষের কাছে পৌঁছাবে। বাংলাদেশের সকল মানুষ একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখছেন সেটা আসলে কামিয়াব হবে। ধন্যবাদ সবাইকে।